আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মতিউর রহমান শামীম। উনি বর্তমানে গাজীপুরে রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি উনি নিজের চোখেই দেখেছেন। ঘটনাটি ঘটেছিল নরসিংদী জেলার সদর উপজেলার বালুশাহীর ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের একটি মাদ্রাসায়। মাদ্রাসার নামটি সঙ্গত কারণে বলছি না, কারণ মাদ্রাসাটি এখনও চলমান রয়েছে, কয়েকশো স্টুডেন্ট সেখানে এখনও লেখাপড়া করছে। ঘটনা শুরুর আগে মাদ্রাসার বিবরণটা একটু দিয়ে নেই। এই মাদ্রাসাটা 3টা গ্রামের বিশাল একটা কবরস্থানের সাথে অবস্থিত। বিশাল বড় একটা কবরস্থান, তার পাশে একটা পুকুর, তার সাথে মাদ্রাসার মাঠ আর এই মাদ্রাসা। ঘটনাটি ঘটেছিল 2013 সালের রমজান মাসের কয়েকদিন আগে। তখন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছিল। মাদ্রাসার স্টুডেন্টরা পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত লেখাপড়া করত। সবাই যে একসাথে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতে সেটা এরকম না। হুজুরদের পক্ষ থেকে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকতো, সেই টাইমের বাইরে গিয়ে যদি কেউ লেখাপড়া করতে চায় তাহলে মাদ্রাসার যে মসজিদ ছিল সেখানে চলে যেত। তো একদিন ওনারা যারা হেফজ বিভাগে লেখাপড়া করতেন, তখন ওনারা চিন্তা করলেন যে মসজিদে গিয়ে গভীর রাত পর্যন্ত আমরা একটু পড়াশোনা করি। রাত তখন প্রায় 2টো বেজে গেছে পড়তে পড়তে। তখন সিদ্ধান্ত নিলেন যে থাক, আজকে আর আমরা পড়বো না। ওনাদের বয়সটা তখন কম, আর এই বয়সের বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই। ওনারা সব কিছু গুছিয়ে রেখে, অর্থাৎ কোরআন শরীফ পড়ছিলেন, তো ওইটা মসজিদের একপাশে গুছিয়ে রেখে বের হয়ে যাবেন। তখন আবার ওনাদের একজন বলে উঠলো যে এই আয় আমরা এই মসজিদের ভিতরে দাঁড়িয়া বান্ধা খেলি। মসজিদের ভিতরে দাঁড়িয়া বান্ধা খেলা তো আসলে উচিত নয়। মসজিদ তো আসলে এই ধরনের খেলাধুলা করার জায়গা না। যেহেতু ওনারা ছোট মানুষ, মাথায় এই দুষ্টু বুদ্ধিতে আসছে। মসজিদের মধ্যে তো টাইলস ছিল, তো টাইলসের যে মাপগুলো, 1 ফুটের টাইলস আছে, আরও বড় মাপের টাইলসও আছে। তো ওনারা ওই টাইলসের যে মাপ, ওই মাপ অনুযায়ী একটা সীমানা নির্ধারণ করেছিলেন। দাঁড়িয়া বান্ধা খেলার জন্য যে ধরনের একটা কোর্ট থাকে, ওরকম একটা কোর্ট তৈরি করার মতো করে একটা সীমানা নির্ধারণ করেছেন যে এইটুকু হচ্ছে সীমানা। তো এরপর ওনারা শুরু করে দিয়েছিলেন খেলা। খেলতে খেলতে হঠাৎ করে হয় কি, ওনাদের সাথে থাকা আব্দুল আজিজ নামে একটা ছেলে টাইলসের উপরে ধপাস করে লুটিয়ে পড়ে। ছেলেটা বেশ স্বাস্থ্যবান, মোটাসোটা ছিল। ওনারা ভাবছেন যে হয়তোবা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে, তাই হয়তোবা শুয়ে পড়েছে। তো ওনাদের মধ্যে একজন যখন এই আব্দুল আজিজকে ডাকতে গিয়েছে, সে আর ওঠে না। তাকে দেখে মনে হচ্ছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। খেলা বন্ধ করে সবাই মিলে ডাকাডাকি করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে সে চোখ খুলল। তার চোখগুলো মনে হচ্ছিল একদম লাল টকটকে হয়ে গেছে, রক্ত চক্ষু বলতে যেটা বোঝায়। এটা দেখে তো সবাই রীতিমতো অবাক হয়ে যান, ভয়ও পান। তখন একজন আবার বলে ওঠে, এই তোর কি সমস্যা, তাড়াতাড়ি ওঠ, আমরা সবাই রুমে চলে যাচ্ছি। তখন সে শোয়া থেকে চুপচাপ উঠে দাঁড়িয়ে গেল। এদিকে ওনারা যে এত কথা বলছেন, এই আব্দুল আজিজ ছেলেটা কোনো কথারই উত্তর দিচ্ছিল না। সে কি করলো, আস্তে আস্তে হেঁটে গিয়ে মসজিদের একটা পাশে গেল। মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য যে বড় একটা ঝাড়ু থাকে, ওই ঝাড়ুর যেই হাতলটা, এটার সাথে কিন্তু একটা লাঠির মতো থাকে, যাতে করে অনেক দূর পর্যন্ত ঝাড়ু দেওয়া যায় আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া যায়, পুজো হয়ে যাতে ঝাড়ু দিতে না হয়, এই ধরনের ঝাড়ু কিন্তু তৈরি থাকে। আমরা দেখি বিভিন্ন সময় যারা রাস্তা ঝাড়ু দেয় তাদের কাছে কিন্তু এরকম ঝাড়ু থাকে। এটার কিন্তু হাতলের কাছে একটা লাঠি লাগানো থাকে আর কি। তো এই ছেলেটা কি করেছে, ওই ঝাড়ুটা নিয়ে বেধড়ক পিটানো শুরু করছে এদেরকে, অর্থাৎ তার সহপাঠীদেরকে যারা ওখানে ছিল। এদিকে এইরকম হঠাৎ করে আক্রমণ আর এমন বেধড়ক পিটুনি খেয়ে ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো ওনাদের চিৎকার চেঁচামেচি শুনে মাদ্রাসার অন্য স্টুডেন্টরাও তো চলে আসছে এইদিকে। অনেকেই ঘুমিয়ে পড়েছে, সবাই যে ঘুমিয়েছে তা না, কেউ কেউ তো অন্য জায়গায় লেখাপড়া করছিল। বিশেষ করে মসজিদের অন্যান্য ছাদের কিছু জায়গা আছে, তারপর বারান্দা আছে, তো তারা চলে আসছে। এদিকে চিৎকার চেঁচামেচি বেড়ে যায় কেন? কারণ হচ্ছে কেউ এই আব্দুল আজিজ ছেলেটাকে ধরে রাখতে পারছিল না, যেই সামনে আসে তাকেই মারছে। এর মধ্যে ওস্তাদদেরও ঘুম ভেঙে যায়। তখন একজন ওস্তাদ চলে আসছেন, উনি আবার বেশ ভালো মাপের একজন রাখি। তো উনি এসে বুঝতে পারেন এখানে অস্বাভাবিক কিছু একটা হয়েছে, তা না হলে তো এই ছেলেটার এরকম আচরণ করার কথা না। আর তাকে ধরেই রাখা যাচ্ছে না, কেউ ধরে রাখতে পারছে না। মাদ্রাসার যে কিতাব বিভাগ, সেখানে তো বেশ বড় স্টুডেন্টরা লেখাপড়া করে, তারাও এসে কিন্তু কোনোভাবেই তাকে আটকাতে পারছে না। তখন হুজুর এসে বললেন যে কোনোভাবে ওকে আটকাও, তারপরটা আমি দেখছি।
তো অনেক স্টুডেন্ট মিলে অবশেষে আব্দুল আজিজকে আটকাতে সক্ষম হয় আল্লাহর রহমতে। তখন হুজুর সামনে এসে আব্দুল আজিজের যে কনিষ্ঠাঙ্গুলি এটা চেপে ধরে কিছু দোয়া পড়তে থাকেন। এর মধ্যে আব্দুল আজিজের কণ্ঠস্বর কিছুটা চেঞ্জ হয়ে যায়। হুজুর বলতে থাকেন, তুই কেন এখানে আসছিস, কেন মাদ্রাসার বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিস? তখন আব্দুল আজিজের শরীরের ভিতরে থাকা ওই জিনটা বলে ওঠে, আমি তো এমনি এমনি একে আসর করি নাই, এরা তো খুবই দুষ্টু। এরা মসজিদের এক পাশে লেখাপড়া করছিল, তাতে কোনো সমস্যা নাই। এই মসজিদে রাতের বেলা নামাজ পড়তে আসি, লেখাপড়া করে চলে যাচ্ছিল, এরপর খেলাধুলা শুরু করেছে, সেটাও মেনে নিয়েছে, ছোট বাচ্চা, এরা অতটা বোঝে না। কিন্তু ওরা নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়েও ছোটাছুটি শুরু করেছে, এবং আমি সেজদারত অবস্থা আমার ঘাড়ের উপরে তারা পা দিয়েছে, আমি ঘাড়ে মারাত্মক ব্যথা পেয়েছি, এই জন্য এটাকে ধরেছি। আর এটা তো মসজিদ, এটা কি খেলার জায়গা? তখন হুজুর বলেন যে ওরা তো বুঝতে পারে নাই যে তুমি এখানে আসো। তখন ওই জিনটা আরও ক্ষিপ্ত হয়, সে বলে, বোঝা না বোঝার তো কিছু নাই, আপনি বলেন মসজিদ কি খেলার জায়গা? ওরা তো একদম শিশু বাচ্চা না, ওরা কেন এইভাবে খেলবে রাতের বেলা মসজিদের ভিতরে, তাও দাঁড়িয়ে বান্ধা খেলবে? এটাকে আপনি মেনে নেবেন? তখন হুজুরই বেশ লজ্জায় পড়ে যান যে ঘটনার তো একটা অন্যরকম দিকে মন নিচ্ছে, আসলে তো ঘটনাটা একটা বাজে ঘটনা হয়ে গেছে, এমনটা তো হওয়া আসলে উচিত ছিল না। তার কথা যৌক্তিক, জিনেদের গায়ে যদি কেউ এভাবে আঘাত করে, বুঝে হোক না বুঝে হোক, ওরা মারাত্মক ক্ষিপ্ত হয়। তারপর সে নামাজরত অবস্থায় ধরনের ঘটনা ঘটছে, তো মসজিদের ভেতরে বাচ্চারা এভাবে ছোটাছুটি করছে, দাঁড়িয়ে বান্ধা খেলছে, এর তো আসলে কোনো উত্তর হয় না। কি বলবেন? তখন হুজুর নিজে থেকেই দুঃখ প্রকাশ করেন যে ওরা তো ছোট মানুষ, না হয় একটা ভুল করেই ফেলছে, তুমি মাফ করে দাও, আমি কথা দিচ্ছি এরপর থেকে এরকম কিছু হবে না। এরপর জিনটা বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, এই বলে সালাম দিয়ে চলে যায়। এরপরে আব্দুল আজিজ কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর হুজুর বলেন যে ওকে ধরাধরি করে নিয়ে যাও, ওর যে বেড ওখানে শুইয়ে দাও। আব্দুল আজিজের যখন জ্ঞান ফেরে, বেশ অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে, ও কিন্তু কিছুই বলতে পারে না কি হয়েছিল, সে শুধু এতটুকু বলতে পারে সে তো খেলছিল, এরপরে কি হয়েছে তার মনে নেই। তবে তার শরীরে নাকি অনেক ব্যথা, প্রায় 2-3 দিন এরকম ব্যথা ছিল, তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু শিক্ষণীয় একটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে গভীর রাতে কিন্তু জিনেরা মসজিদে আসে, নেককার জিনেরা এসে নামাজ পড়ে। তখন মসজিদের মধ্যে এই ধরনের দৌড়াদৌড়ি তো দূরের কথা, মসজিদে যদি কেউ ঘুমিয়ে থাকে, সেই ঘুমানোরও কিন্তু একটা আদব রয়েছে, যে এক পাশে ঘুমাবে। ওই জিনটা বলেছিল সে নাকি এক পাশে নামাজ আদায় করছিল, কাতারের মাঝখানেও দাঁড়ানি, যেহেতু বাচ্চারা খেলাধুলা করছে। এরপরেও কিন্তু জিনটা আক্রান্ত হয়েছে এদের দ্বারা, যার কারণে সে কিন্তু ক্ষিপ্ত হয়েছে। তো যেখানে রাতের বেলা মসজিদে শোয়ারও আদব রয়েছে, সেখানে রাতের বেলা মসজিদের মধ্যে এলোমেলো ছোটাছুটি খেলাধুলা করার তো কোনো প্রশ্নই আসে না, এটা খুব বাজে রকমের একটা আদবের খেলাফ হয়েছে। আর এই জিনের জায়গায় যদি এমন হতো যে এমন টাইপের জিন যে অত্যন্ত শক্তিশালী, তার মর্যাদা অনেক উঁচুতে, তার আন্ডারে আরও হাজার হাজার জিন রয়েছে, তাহলে তাকে মানানোটা কিন্তু মোটেও সহজ কোনো ব্যাপার হতো না, অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেত। শুধু তাই না, এমন হতো যে এমন কাজ শুরু করেছে যে মাদ্রাসাই বন্ধ হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এমন কিছু হয়নি, জিনটা আপোষে মেনে নিয়েছে, তারও ধৈর্য শক্তি আসলে আছে, সেও দেখেছে এরা তো ছোট মানুষ, ভুল করে ফেলছে। কিন্তু জিনেরা এমন একটা জাতি, এরা অনেক যুক্তি মানতে চায় না। আমাদের কাছে যেটা খুবই যুক্তিযুক্ত কথা, তাদের কাছে এটা অযৌক্তিক। তো এই কারণে তারা কিন্তু অনেক কথাই মানতে চায় না আমাদের। অনেক সময় দেখা গিয়েছে যে বংশের সবাইকে শেষ করে দিয়েছে। তাদের দাবিটা কি, যে সে হেঁটে যাচ্ছিল, তার গায়ে টাচ লেগেছে, এতে তার সম্মানের হানি হয়েছে, তার গোত্রে তাকে নিয়ে হাসাহাসি হয়েছে, এই জন্য সে পুরো বংশের লোকদেরকে শেষ করে দিচ্ছে, কোনো ঝাড়ফুঁকে ভালো হচ্ছে না। এমন ঘটনা কিন্তু আমরা এর আগেও শুনেছি। এই জন্য এই ধরনের স্থাপনা, স্পেশালি যেগুলো ধর্মীয় স্থাপনা, এগুলোতে চলাচলের ক্ষেত্রে, এগুলোর আদব রক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ সেটা যদি ভিন্ন ধর্মের কোনো উপাসনালয় হয় বা স্থাপনাও হয়, সেই ধর্মের জিনেরা কিন্তু সেখানে থাকে। তখন অপ্রয়োজনে বা বিনা প্রয়োজনে সেখানে গিয়ে যদি আমরা এমন কোনো আচরণ করি, তাহলে ওরা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়, তখন ওরা কিন্তু প্রতিশোধ নেবার চেষ্টা করে। এটা কিন্তু স্বাভাবিক। কারণ আমার বাড়িতে এসে কেউ যদি অহেতুক উচ্চবাচ্য করে, ঝামেলা করে, আমি তো ক্ষিপ্ত হবই, এটা যে কেউই হবে।
তো ওদের ক্ষেত্রেও সেরকম, আমরা যেমন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মান করি, ভিন্ন ধর্মের জিনেরাও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মান করে। যখন অন্য কেউ গিয়ে সেখানে এমন কোনো কাজ করে যাতে করে ওই জায়গার পবিত্রতা নষ্ট হয়, তখন ওরা ক্ষিপ্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ, যেন আমাদের দ্বারা এই ধরনের ঘটনাগুলো না ঘটে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি আমাদেরকে রাজন ভাই পাঠিয়েছেন। যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ব্যাপারে তার ঘটনা, আপনারা ঈদে তার ঘটনা শুনেছিলেন এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল। যার সাথে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয়, এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোন একটা কলেজে পড়ালেখা করত, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনাটা চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরেদের নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলের টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসেছিলাম, তুমি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়। রিক্সা পায়নি সে এত রাতে, এবং সিএনজিওয়ালা বলেছিল ওদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে, আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্পপোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্পপোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি, উনিও বলেছেন সেটা। এবং প্রত্যেক সড়কে ল্যাম্পপোস্ট আছে, কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারালি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় হেঁটে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারোয়ানের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি কলিং বেল না চেপে আধ্যাত্মিক দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়।
তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করছেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজায় ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা লাগা ভাব। তো আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্ছে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি, আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায়, এমনিতেই আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানায়, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাইতের ডিউটি আমি করি প্রত্যেক দিন, আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় ওইখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এপাশ থেকে ওপাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ বেগে রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছেন, হয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান, ঘুমের করে কি না কি দেখছেন, আমার পেছন পেছন কে হেঁটে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নক, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশুদিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে। নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে সকালে উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর, তুই আমাকে কেমনে এখানে, মানে তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস সেখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? সেটা বলে আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম। এক সময় তোদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা ফাঁকে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল, আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস, সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছে বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজেই ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন মহামারী রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম,
কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকে চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো আল্লাহর কাছে সাহায্য চাবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করে, কি রে, দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাবার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর। কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাবার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচন্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চোখ খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর
ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলে, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলেমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত, আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি, টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে, এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনের দুহাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো, দাঁতের ফাঁকে গরুর ভুঁড়ি ঝুলছিল। দুই হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওখানে খুব ক্ষুধায় পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনিই সে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিক মতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। HSC পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো। গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিং এ যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে, মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে লাগাতে হেঁটে যাচ্ছিল, রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেলা মুরগি কামড়া, মানে ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন, তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন, কালকে আসছি আমি আপনার বাসায়, সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি। মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল। এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান।
মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরো ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিং এর সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেবার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারে এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই। তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা। কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায়, যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়। কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরো 20টি তাবিজ বের করে আনে এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই ভালোই স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থ হতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল এবং খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। অনেকে যা দেখে তা বিলিভ করবে না এবং এটাই স্বাভাবিক, এবং বিলিভ করাটা কিন্তু অস্বাভাবিক। বিলিভ করাটা কিন্তু এখনকার যুগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বিলিভ করাটা অস্বাভাবিক, কিন্তু যারা করছে তাদের হয়তো আমাদের ঘটনাগুলো ভালো লাগবে এবং আজকের ঘটনাগুলো এরই প্রমাণ। জামালপুরে আমি যখন গিয়েছিলাম তখন জামালপুরের ফৈতি গোরস্থান, জামালপুরের গজনিতেও আমি কয়েকবার গেছি। গজনি খুবই হন্ডেড জায়গা এবং গজনি রিলেটেড আমি কিছু লোকের সাথে কথা বলেছি এবং সেখান থেকে হয়তো কিছু ঘটনা আসবে। ঝিনাই ব্রিজ, যারা জামালপুর থাকেন, ঝিনাই ব্রিজের সামনে একটা ছোট্ট মসজিদ আছে, সেটা নিয়ে একটা ঘটনা আছে। এটা নিয়ে আমি একবার শেয়ার করেছিলাম, আমি চেষ্টা করব এটা সামনে আবার শেয়ার করতে। এবং ওইখানে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে এগ্রিকালচার, এবং ওইখানে প্রায় সময় আমি যখন যেতাম তখন শিয়াল দেখতাম। এখনো শিয়াল আছে কিনা আমি জানি না, রাজন ভাই ভালো বলতে পারবেন। রাজন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি চাইবো আপনি আরো ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করেন। আশা করছি আপনি এখন শুনছেন আমাদের ঘটনাগুলো এবং আপনি এই মুহূর্তে লাইভ চ্যাটে আছেন। যদি থাকেন তাহলে আপনি একবার হলেও শাউট করবেন। ভাই, আমার নাম সানোয়ার আর আমি ঢাকায় থাকি। আজ আমি আপনাকে যে ঘটনাটা শোনাবো সেটি আমি শুনেছিলাম আমার বাবার কাছে। পেশায় আমার বাবা একজন শিক্ষক। আমার বাবা ঘটনাটি শুনেছিলেন তার স্কুলের এক দারোয়ান চাচার কাছে। ঘটনাটি দারোয়ান চাচার এলাকার একজনের ঘটনা, যার সাথে ঘটেছিল। তার নাম মুজিবর। আমি ঘটনাটি আপনাকে ঠিক মুজিবর আঙ্কেলের ভাষ্যমতে লিখে পাঠাচ্ছি। বলছেন মুজিবর, সেদিন রাতটা ছিল অন্যরকম। আকাশ যেন তার সবটুকু অভিমান জলের ধারায় ছড়িয়ে দিচ্ছিল। বৃষ্টির এমন তোড় আমি আমার এই 40 বছরের জীবনে কমই দেখেছি। মনে হচ্ছিল যেন আকাশটা ফুটো হয়ে গেছে আর সেই ফুটো দিয়ে সমস্ত জল পৃথিবীতে নেমে আসছে। রাত তখন আনুমানিক 11:30 হবে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সটা পার্ক করে আমি ভেতরে বসে ঝিমোচ্ছিলাম। সারাদিনের খাটুনির পর শরীরটা একদম ভেঙে আসছিল। ভাবছিলাম আর কোনো কল না এলেই বাঁচি, কিন্তু আমার ভাবনার ঠিক উল্টোটা ঘটল। এমার্জেন্সি ওয়ার্ডের বয় এসে আমার গাড়ির জানালায় ঠক ঠক করে শব্দ করলো। কাজটা নামাতে এসে বলল, মুজিবর ভাই, একটা ডেড বডি নিয়ে যেতে হবে, একেবারে গ্রামের ভেতরে। এই ঝড় বৃষ্টির রাতে গ্রামের ভেতরে যাওয়ার কথা শুনেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। গ্রামের রাস্তা মানেই কাদা পানির নরক, বিশেষ করে এই সময়ে। কিন্তু কি আর করা, এটাই আমার কাজ। পেটের দায়ে এই কাজ ছাড়ার উপায় নেই। আমি দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নামলাম। ওয়ার্ডের ভেতরে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো একটা অবয়ব ট্রলিতে শোয়ানো আছে। পাশে দুজন লোক দাঁড়িয়ে।
সম্ভবত মৃতের আত্মীয়। তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা কতটা শোকাহত। মৃত ব্যক্তি একজন বৃদ্ধ, বয়স 70-এর কাছাকাছি, স্বাভাবিকভাবেই মারা গেছেন। হাসপাতালের ফর্মালিটিস শেষ করে বডিটা অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করা হলো। আমি আর ওয়ার্ড বয় মিলে ধরাধরি করে স্ট্রেচারটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশে সাবধানে রাখলাম। মৃতের আত্মীয় দুজন আমার পাশের সিটে বসতে চাইল, কিন্তু নিয়ম অনুযায়ী ড্রাইভারের কেবিনে একজনের বেশি বসার অনুমতি নেই। তাই একজন আমার পাশে বসলো, অন্যজন একটা সিএনজি নিয়ে আমাদের অনুসরণ করবে বলে ঠিক হলো। গাড়ি যখন হাসপাতাল চত্বর ছাড়িয়ে মূল রাস্তায় উঠল, তখন বৃষ্টির বেগ যেন আরো বেড়ে গেল। গাড়ির ওয়াইপার দুটো পাগলের মতো কাছের ওপর অবিরাম চললেও সামনের রাস্তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলো বৃষ্টির ধারা ভেদ করে সামান্য দূরেই হারিয়ে যাচ্ছিল। আমার পাশের সিটে বসা লোকটি একেবারে চুপচাপ, মাঝে মাঝে শুধু বের করে কি যেন বলছিল, হয়তো সৃষ্টিকর্তাকে ডাকছিল। শহরের রাস্তা পেরিয়ে যখন আমরা গ্রামের সংযোগ সড়কের দিকে মোড় নিলাম, তখন থেকেই আসল বিপত্তি শুরু হলো। পিচ ঢালা রাস্তা শেষ হয়ে মাটির রাস্তা শুরু হতেই গাড়ির গতি কমিয়ে আনতে বাধ্য হলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুতের খুঁটি থাকলেও এই ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ থাকবে সে আশা করা বোকামি। গাড়ির হেডলাইটের আলোই আমাদের একমাত্র ভরসা। সে আলোতে দেখছিলাম রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। বাতাসের দাপটে তাদের ডালপালা এমনভাবে দুলছিল যেন যে কোনো মুহূর্তে ভেঙে গাড়ির ওপর পড়বে। প্রায় মিনিট 20 চলার পর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। গাড়ির ভেতরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রথমে আমি ভাবলাম হয়তো এয়ার ফ্রেশনারের গন্ধ, কিন্তু আমাদের এই পুরনো মডেলের অ্যাম্বুলেন্সে এয়ার ফ্রেশনারের মতো বিলাসিতা নেই। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? এটা ঠিক ফুলের গন্ধের মতো নয়, আবার আতরের মতো নয়, কেমন যেন একটা অচেনা মাদকতাময় মিষ্টি গন্ধ। আমি পাশের লোকটিকে জিজ্ঞেস করলাম, ভাই কোনো গন্ধ পাচ্ছেন? লোকটি আমার দিকে অবাক হয়ে তাকালো, বলল, কিসের গন্ধ ভাই? আমি তো কিছু পাচ্ছি না। আমি আর কিছু বললাম না। ভাবলাম হয়তো আমারই মনের ভুল। সারাদিনের ক্লান্তি আর এই ভয়ঙ্কর আবহাওয়ায় এমনটা হতেই পারে। আমি গাড়ি চালাতে মনোযোগ দিলাম। রাস্তাটা ক্রমশ শুরু হয়ে আসছিল এবং কাদার পরিমাণও বাড়ছিল। চাকা পিছলে যাওয়ার ভয়ে আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করেই পেছনের অংশ থেকে একটা মৃদু শব্দ হলো, খট করে একটা আওয়াজ। আমি চমকে উঠে রিয়ার ভিউ মিররে তাকালাম। পেছনের অংশে আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, পেছনে কি কোনো শব্দ হলো? সে কান খাড়া করে শোনার চেষ্টা করলো এবং বলল, না তো, বাতাসের শব্দে হয়তো আপনার এমন মনে হচ্ছে। আমি তার কথায় আশ্বস্ত হওয়ার চেষ্টা করলাম। সত্যিই তো এই ঝড়ের রাতে কত রকম শব্দই তো হতে পারে। গাছের ডাল পড়ার শব্দ, বাতাসের শো শো আওয়াজ, এসবের মধ্যে একটা সামান্য খট শব্দ শোনাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু মিনিট 5 যেতে না যেতে সেই মিষ্টি গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। এবার গন্ধটার সাথে কেমন যেন একটা পচা বাসি গন্ধ মিশে আছে। দুটো গন্ধ মিলেমিশে একটা অসহ্যকর অনুভূতি তৈরি করছিল। আমার গা গলিয়ে উঠল। আমি গাড়ির কাজটা সামান্য নামিয়ে দিলাম যাতে বাইরের তাজা বাতাস ভেতরে আসতে পারে, কিন্তু তাতে হিতে বিপরীত হলো। বৃষ্টির ছাট আর ঠান্ডা বাতাস হু হু করে ভেতরে ঢুকে আমার শরীর কাঁপিয়ে দিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পেছনের অংশ থেকে আবার শব্দটা হলো। এবার আর মৃদু খট শব্দ নয়, বেশি স্পষ্ট একটা ধরার শব্দ, যেন ভারী কিছু একটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেল। আমি সাথে সাথে ব্রেক কষলাম। গাড়িটা কাদার মধ্যে বিকট শব্দ করে থেমে গেল। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। পাশের লোকটি প্রায় চিৎকার করে উঠল, কি হলো ভাই, থামলেন কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, পেছনে পেছনে মনে হয় বডিটা পড়ে গেছে। লোকটি ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কি বলছেন এসব? স্ট্রেচার থেকে পড়বে কিভাবে? আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না। স্ট্রেচারটা তো লকিং সিস্টেমে আটকানো থাকে, সেখান থেকে পড়ার কোনো সম্ভাবনাই নেই। তবুও শব্দটা এতটাই বাস্তব ছিল যে উপেক্ষা করার উপায় ছিল না। আমি লোকটাকে বললাম, আপনি বসুন, আমি দেখছি। গাড়ির ইঞ্জিন বন্ধ না করেই আমি দরজা খুলে নিচে নামলাম। বৃষ্টির ঝাপটা এসে আমার পুরো শরীর ভিজিয়ে দিল। চারদিকে এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না। আমি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। সেই আলোয় দেখলাম আমরা একটা নির্জন জায়গায় এসে থেমেছি। রাস্তার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। বাতাসের গর্জনে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমি কাঁপা কাঁপা পায়ে গাড়ির পেছনের দরজার দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল। কেন এমন হচ্ছে? একটা মৃতদেহ নিয়ে যাচ্ছি, এতে ভয়ের কি আছে? আমি নিজেকে নিজের সাহস জোগানোর চেষ্টা করলাম। কত রাত বেরেতে কত লাশ তো একাই নিয়ে গেছি, কই কখনো তেমন অনুভূতি হয়নি। পিছনের দরজার হাতলে হাত রাখতেই আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। মনে হলো হাতলটা বরফের মতো শীতল
আমি কয়েক মুহূর্ত ইতস্তত করলাম, তারপর এক ছটকায় দরজাটা খুলে ফেললাম। মোবাইলের আলো ভেতরে ফেলতেই আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। স্ট্রেচারের ওপর সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা ঠিকই আছে, পড়েনি, কিন্তু কাপড়ের একটা অংশ মুখের উপর থেকে সরে গেছে, আর সেই বৃদ্ধির চোখ দুটো সামান্য খোলা। সেই খোলা চোখের মণি দুটো যেন গাড়ির ভেতরের আবছা অন্ধকারে জ্বলজ্বল করছে। আমার মনে হলো সেই চোখ দুটো সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আমার শরীর ভয়ে জমে গিয়েছিল। খোলা চোখ দুটো যেন আমার অস্তিত্বের গভীরে বেঁধে যাচ্ছিল। চোখের মণি দুটো স্থির, কিন্তু সেই স্থিরতার মধ্যে লুকিয়েছিল এক অপার্থিব শীতলতা। মনে হচ্ছিল সেই দৃষ্টি যেন কোনো জীবন্ত মানুষের নয়, আবার মৃতরও নয়। এক অন্যরকম চাহনি যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি কয়েক মুহূর্ত স্থানের মতো দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির জল আমার চুল বেয়ে মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার সমস্ত চেতনা কেন্দ্রীভূত হয়েছিল সেই দুটি খোলা চোখের ওপর। একটা মৃতদেহের চোখ খোলা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই পরিবেশ, এই অদ্ভুত গন্ধ আর রহস্যময় শব্দ সব কিছু মিলে আমার যুক্তিবোধকে বিকল করে দিচ্ছিল। আমার পাশের সিটে বসা লোকটি অধৈর্য হয়ে ডাক দিল, কি হলো মুজিবর ভাই, সব ঠিক আছে তো? তার ডাকে আমার ঘোর কাটলো। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। এই লোকটিকে সব বলে ভয় পাইয়ে দেয়া ঠিক হবে না। সে তার স্বজন হারিয়ে এমনিতেই শোকের মধ্যে আছে। আমি কোনো মতে ঢোক গেলে জবাব দিলাম, হ্যাঁ ভাই, সব ঠিক আছে। মনে হয় রাস্তার ঝাঁকুনিতে কিছু একটা পড়ে গিয়েছিল, বডি ঠিক জায়গাতে আছে। আমি সাবধানে হাত বাড়িয়ে সাদা কাপড়ের অংশটা দিয়ে বৃদ্ধির মুখটা আবার ঢেকে দিলাম। আমার আঙুল যখন তার শীতল কপালে স্পর্শ করলো, তখন সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। চামড়াটা বরফের মতো ঠান্ডা, কিন্তু কেমন যেন একটা জীবন্ত অনুভূতি। মনে হলো যেন চামড়ার নিচে সূক্ষ্ম কোনো স্পন্দন টের পেলাম। আমি ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিলাম। আমার হাত কাঁপছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত পেছনের দরজা বন্ধ করে প্রায় দৌড়ে ড্রাইভিং সিটে ফিরে এলাম। লোকটি উৎসুক চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি জোর করে মুখে একটা স্বাভাবিকতার হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, কিন্তু কতটা সফল হলাম জানি না। বললাম, কিছু না, চলুন যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি আবার গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু আমার মন থেকে সেই দৃশ্যটা কিছুতেই যাচ্ছিল না। ওই পারের প্রতিটি শব্দের সাথে সাথে আমার চোখের সামনে সেই খোলা চোখ দুটো ভেসে উঠছিল। গাড়ির ভেতরের সেই পচা মিষ্টি গন্ধটা এখন আরো অসহ্য হয়ে উঠেছে। আমার মনে হচ্ছিল গন্ধটা যেন পেছনের অংশ থেকে নয়, বরং আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে, আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। আমার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। আমরা আরো প্রায় আধা ঘন্টা ধরে সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে গিয়ে চললাম। বৃষ্টির দাপট একটু কমেনি, বরং বাতাসের বেগ মনে হয় আরো বেড়েছে। হঠাৎ করে একটা বিকট শব্দে গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে নিজেকে সামলে নিলাম। মনে হলো গাড়ির সামনের চাকা দুটো গভীর কাদায় দেবে গেছে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম, কিন্তু চাকা দুটো শুধু কাদার মধ্যে গড় করে ঘুরতে লাগলো। গাড়ি এক ইঞ্চি এগোল না। সর্বনাশ! যা ভয় করছিলাম ঠিক তাই হলো। গাড়ি কাদায় ফেসে গেছে। আমি হতাশ হয়ে স্টিয়ারিং এর উপর একটা ঘুষি মারলাম। এই নির্জন জঙ্গলের রাস্তায় এখন আমি কি করব? আশপাশে কোনো সাহায্য পাওয়ারও সম্ভাবনা নেই। মোবাইল নেটওয়ার্কের অবস্থা অথৈবচ। আমি অসহায়ভাবে পাশের লোকটির দিকে তাকালাম। তার মুখেও রাজ্যের চিন্তা। সে বলল, এখন কি হবে ভাই? আমি তাকে অভয় দেওয়ার ভঙ্গিতে বললাম, চিন্তা করবেন না, আমি দেখছি, হয়তো একটু ধাক্কা দিলে চাকা উঠে যাবে। কিন্তু আমি নিজেও জানতাম এটা মুখের কথা। এ বিশাল অ্যাম্বুলেন্স একা ধাক্কা দিয়ে তোলা প্রায় অসম্ভব। তবুও চেষ্টা করে দেখতে তো দোষ নেই। আমি আবার গাড়ি থেকে নামলাম। এবার কাদা আর পানি প্রায় আমার গোড়ালি ছুঁই। আমি মোবাইলের আলো ফেলে চাকার অবস্থা দেখার চেষ্টা করলাম। সামনের দুটো চাকায় প্রায় অর্ধেক কাদার নিচে চলে গেছে। আমি গাড়ির পেছন দিক দিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার একার চেষ্টায় কিছুই হলো না। গাড়িটা নড়লই না। হতাশ হয়ে আমি যখন গাড়ির পাশে এসে দাঁড়ালাম, ঠিক তখনই আমার চোখ গেল জঙ্গলের ভেতরের দিকে। হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল তার সীমানার ঠিক বাইরে গাছের আড়ালে আমি যেন একটা ছায়ামূর্তি নড়তে দেখলাম। প্রথমে ভাবলাম চোখের ভুল। এই অন্ধকারে এই ঝড় বৃষ্টিতে কত কিছুই তো মনে হতে পারে। আমি চোখ কষলে আবার তাকালাম। না, ভুল নয়, স্পষ্ট একটা লম্বাটে অবয়ব। নড়াচড়া করছে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ বা অবয়ব বোঝা যাচ্ছে না, শুধু জমাট বাঁধা অন্ধকারের চেয়েও বেশি কালো একটা আকৃতি। আমার বুকের ভেতরটা আবার ধরাস করে উঠল। এই নির্জন জায়গায় ওটা কে হতে পারে? কোনো গ্রামবাসী? কিন্তু এত রাতে এই ঝড়ের মধ্যে কেউ জঙ্গলে দাঁড়িয়ে থাকবে কেন? আমার মনে নানা রকম কুচিন্তা আসতে শুরু করলো। এটা কি কোনো বিপদ সংকেত? কোনো ডাকাতের দল নয় তো? আমি দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম
এবং লক করে দিলাম। পাশের লোকটি আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, আপনার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমি তাকে জঙ্গলের ওই অবয়বটার কথা বললাম না, বললে সে আরো বেশি ভয় পেয়ে যাবে। আমি শুধু বললাম, বাইরে যা ঠান্ডা আর কাদা, একা ধাক্কা দিয়ে কাজ হবে না, আমাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। আমরা দুজন চুপচাপ গাড়িতে বসে রইলাম। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের গর্জন ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি বারবার হাড় চোখে জঙ্গলের দিকে তাকাচ্ছিলাম। সেই ছায়ামূর্তিটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি, যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। কেন জানি আমার মনে হতে লাগলো ওই অবয়বটা কোনো সাধারণ মানুষ নয়। ওর দাঁড়িয়ে থাকার ভঙ্গি, ওর নিথরতা, সবকিছুই কেমন অস্বাভাবিক। কিছুক্ষণ পর আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পিছনের অংশ থেকে আবার শব্দ আসছে। এবার আর খটখট বা ধরাস নয়, এবার শব্দটা অন্যরকম, খুব মৃদু কিন্তু তীক্ষ্ণ, যেন কেউ নখ দিয়ে কাঠের বাক্সে আছর কাটছে। খস 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 শব্দটা একটানা হয়েই চলেছে। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। স্ট্রেচারের ওপরের সাদা কাপড়টা স্থির। আমার পাশের লোকটি ভয়ে আমার হাত চেপে ধরলো। সে ফিসফিস করে বলল, ভাই, এই শব্দটা কিসের? আমি বুঝতে পারলাম শব্দটা সেও শুনতে পাচ্ছে। তার মানে এটা আমার মনের ভুল নয়। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম মিররের দিকে। খসখস শব্দটা আস্তে আস্তে তীব্র হচ্ছিল। মনে হচ্ছিল যেন পেছনের অংশে কেউ বা কিছু একটা মরিয়া হয়ে কিছু একটা আঁচড়াচ্ছে। হঠাৎ আমার চোখ গেল গাড়ির ভেতরের ছোট পার্টিশন গ্লাসটার দিকে, যেটা ড্রাইভারের কেবিন আর পেছনের অংশকে আলাদা করে রেখেছে। সেই গ্লাসের ওপর আমি দেখলাম ভেতরের দিক থেকে বাষ্প জমেছে, কিন্তু বাষ্পটা শুধু একটা নির্দিষ্ট জায়গায় জমেছে, ঠিক মানুষের নিঃশ্বাস পড়লে যেমনটা হয়। আর সেই বাষ্পের ওপর আমি দেখলাম কয়েকটা লম্বা লম্বা আঁচড়ের দাগ ফুটে উঠেছে। ভেতর থেকে কেউ যেন কাজটা আছড়ে দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কারণ আমি এবং আমার পাশের লোকটি ছাড়া এই গাড়িতে তৃতীয় কোনো জীবিত প্রাণী নেই। তাহলে নিঃশ্বাস আর আঁচড়ের দাগ কার? পার্টিশন গ্লাসের ভেতরের দিকে জমে ওঠা বাষ্প আর তাতে ফুটে ওঠা আঁচড়ের দাগ দেখে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গিয়েছিল। আমার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। পাশের লোকটি ভয়ে এমনভাবে আমার হাত চেপে ধরেছিল যে আমার হাতে ব্যথা হচ্ছিল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত। সেও ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছিল। বাইরে প্রকৃতির তাণ্ডব চলছিল, আর ভেতরে চলছিল এক নীরব শীতল আতঙ্ক। সেই খসখস শব্দটা এখন আরো স্পষ্ট, আরো মরিয়া। মনে হচ্ছে যেন কোনো বন্দি প্রাণী তার মুক্তির জন্য শেষ চেষ্টাটুকু করছে। আমার যুক্তিবাদী মন বারবার বলছিল, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটা মৃতদেহ নড়াচড়া করতে পারে না, নিঃশ্বাস ফেলতে পারে না, কাজ আছড়াতে পারে না। নিশ্চয়ই এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হয়তো গাড়ির কম্পনের কারণে এমন শব্দ হচ্ছে, হয়তো তাপমাত্রার তারতম্যের কারণে গ্লাসে বাষ্প জমেছে। আমি নিজেকেই বোঝানোর আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু আমার হৃৎপিণ্ড সেই যুক্তি মানতে নারাজ ছিল। চোখের সামনে যা দেখছিলাম তাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। হঠাৎ করে আচরণের শব্দটা থেমে গেল। চারদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। শুধু বৃষ্টির শব্দ আর বাতাসের গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এই আকস্মিক নীরবতা যেন আরো বেশি ভয়ঙ্কর। আমি আর আমার সঙ্গী দুজনই দম বন্ধ করে বসেছিলাম। কি হতে চলেছে সে আশঙ্কায় আমাদের দুজনেরই শরীর শক্ত হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্ত পর আমাদের দুজনকেই চমকে দিয়ে পিছনের অংশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, কিন্তু সেটা কোনো স্বাভাবিক মানুষের কান্নার মতো নয়। কেমন যেন একটা চাপা ভাঙা ভাঙা গঙ্গানির শব্দ। মনে হচ্ছিল যেন কেউ অনেক কষ্ট করে কাঁদছে, কিন্তু তার গলা দিয়ে স্বর ঠিক মতো বেরোচ্ছে না। একটা ফ্যাস ফেসে ভেজা ভেজা আওয়াজ। সেই আওয়াজ শুনে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। এটা কোনোভাবেই আমার শোনার ভুল হতে পারে না। আমার পাশের লোকটি ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে বিড়বিড় করে দোয়া দরদ পড়তে শুরু করলো। আমার আর সহ্য হচ্ছিল না। এই অসহনীয় পরিস্থিতি থেকে বেরোনোর জন্য মনটা ছটফট করছিল। আমি মরিয়া হয়ে আবার গাড়ির ইঞ্জিন চালু করার চেষ্টা করলাম। অ্যাক্সিলারেটরে বারবার চাপ দিতে লাগলাম। চাকাগুলো কাদার মধ্যে তীব্র গতিতে ঘুরতে শুরু করলো। কাদা ছিটকে গাড়ির গায়ে আর জানালা এসে পড়তে লাগলো, কিন্তু গাড়ি নড়ল না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের দিকে আমার আবার চোখ গেল। হেডলাইটের আলোয় আমি দেখলাম সেই ছায়ামূর্তিটা আর আগের জায়গায় নেই। সেটা গাছের আড়াল থেকে বেরিয়ে রাস্তার কিনারায় এসে দাঁড়িয়েছে। দূরত্বটা আগের চেয়ে অনেক কমে গেছে। এখন আমি তার আকৃতিটা আরো কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছি। অস্বাভাবিক লম্বা একটা অবয়ব। হাত পাগুলো শরীরের তুলনায় বেমানান রকমের সরু আর লম্বা। সেটার কোনো মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারের একটা পিণ্ড। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল সেই ছায়ামূর্তিটা আমাদের দিকেই তাকিয়ে আছে। শুধু তাই নয়,
আমার আরো মনে হলো জঙ্গলের আরো গভীর থেকে ওর মতো আরো কয়েকটা অবয়ব যেন বেরিয়ে আসছে। একটা নয়, দুটো, তিনটে। হেডলাইটের আলোর সীমানায় তাদের নড়াচড়া টের পাওয়া যাচ্ছিল। তারা এগিয়ে আসছে না, শুধু দাঁড়িয়ে আমাদের পর্যবেক্ষণ করছে। আমার গলা শুকিয়ে কাঠ। আমি বুঝতে পারছিলাম আমরা খুব খারাপভাবে ফেঁসে গেছি। ভেতরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আর বাইরে ঘিরে ধরেছে একদল রহস্যময় অবয়ব। এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে, নাকি দুটোই আলাদা? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। পেছনের সেই গঙ্গানির শব্দটা তখন আরো বেড়েছে। তার সাথে যোগ হয়েছে নতুন একটা শব্দ, ধুপ ধুপ ধুপ, যেন কেউ বা কিছু একটা পেছনের দরজায় ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। মৃদু ধাক্কা, কিন্তু খুব নিয়মিত ছন্দে। প্রতিটি ধাক্কার সাথে সাথে অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা হালকা কেঁপে উঠছিল। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। আমার ভয় হচ্ছিল তাকালেই হয়তো এমন কিছু দেখে ফেলবো যা দেখার পর আমার মানসিক স্থিতি আর ঠিক থাকবে না। পাশের লোকটি তখন বাচ্চাদের মতো কাঁদছে। সে বারবার বলছিল, ভাই গাড়ি চালান, দোহাই লাগে আপনার, গাড়ি চালান, এখান থেকে চলুন। আমি তাকে কি করে বোঝাই যে আমার পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। আমি অসহায়ভাবে স্টিয়ারিং ধরে বসে রইলাম। আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে, প্রতিটি মুহূর্ত যেন 1 ঘন্টার সমান। পিছনের দরজায় ধাক্কার শব্দটা ক্রমশ জোরালো হচ্ছিল, ধূপ ধাপ ধূপ ধাপ। এবার ধাক্কার সাথে সাথে পুরো গাড়িটাই নড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আর কয়েকটা ধাক্কা দিলেই হয়তো পেছনের দরজার লক ভেঙে যাবে। তারপর যা ঘটলো তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। পেছনের সেই চাপা গঙ্গানির শব্দটা হঠাৎ করে বদলে গেল, একটা তীব্র কর্কশ চিৎকারে পরিণত হলো সেটা। কিন্তু সেই চিৎকার কোনো মানুষের গলার স্বর নয়, কেমন যেন একটা যান্ত্রিক ঘর ঘরে আওয়াজ, যেন একটা পুরনো মরিচা পড়া যন্ত্রকে জোর করে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই বিকট চিৎকার আমাদের দুজনের কানের পর্দায় গিয়ে আঘাত করলো। আমরা দুজনেই 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। চিৎকারটা থামাতেই পেছনের অংশে একটা প্রচন্ড শব্দ হলো, ধরাম ধরাম করে একটা আওয়াজ, যেন খুব ভারী কিছু একটা সবেগে মেঝের ওপর আছড়ে পড়ল। আমি ভয়ে চমকে উঠে রিয়ার ভিউ মিররে তাকিয়ে ফেললাম, আর তাকিয়েই আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম স্ট্রেচারটা উল্টে পড়ে আছে, আর তার পাশে সাদা কাপড়টা একটা দলা পাকানো অবস্থায় পড়ে আছে। আর স্ট্রেচারের ওপর কেউ নেই, পেছনের অংশটা খালি। আমার মাথা ভো ভো করতে লাগলো। আমি কি দেখছি এসব? বডিটা গেল কোথায়? তাহলে কি ওটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে? কিন্তু পেছনের দরজা তো ভেতর থেকে বন্ধ। তাহলে? আমার ভাবনার মাঝেই গাড়ির ছাদে একটা প্রচন্ড আঘাত হলো। দম করে একটা শব্দ, মনে হলো খুব ভারী কিছু একটা ছাদের ওপর এসে পড়েছে। গাড়িটা সেই আঘাতে দুলে উঠলো। আমরা দুজন ভয়ে চিৎকার করে উঠলাম। ছাদের ওপর থেকে তখন খচর মচর শব্দ আসতে শুরু করলো, যেন কেউ বা কিছু একটা ছাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়, কেমন যেন টেনে টেনে ঘষ্টে ঘষ্টে চলার শব্দ। আমার আর কোনো সন্দেহ রইল না, ভেতরের সেই খারাপ জিনিসটা কোনোভাবে বেরিয়ে এখন গাড়ির ছাদে উঠে পড়েছে। আর বাইরের সেই ছায়ামূর্তিগুলো, তারা যেন মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি হেডলাইটের আলোতে দেখলাম তারা আর দাঁড়িয়ে নেই। তারা খুব ধীর পায়ে নিঃশব্দে আমাদের অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসছে। তাদের হাঁটার ভঙ্গি অদ্ভুত, যেন তাদের শরীরে কোনো হাড় নেই, রাবারের পুতুলের মতো হেলে দুলে এগিয়ে আসছে তারা। আমার মনে হলো আমি আমার জীবনের শেষ মুহূর্তগুলো প্রত্যক্ষ করছি। ভেতরে বাইরে 2 দিক থেকেই আমরা আক্রান্ত। এই ফাঁদ থেকে বাঁচার আর কোনো উপায় নেই। গাড়ির ছাদে সেই ঘষ্টে চলার শব্দটা আমার স্নায়ুর ওপর চূড়ান্ত আঘাত হানছিল। প্রতিটি শব্দ যেন আমার মগজের ভেতরে হাতুড়ির মতো বাড়ি মারছিল। আমার পাশের লোকটি ততক্ষণে ভয়ে প্রায় আধমরা। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমরা দুজনই পাথরের মতো শক্ত হয়ে বসেছিলাম। বাইরের সেই ছায়ামূর্তিগুলো ধীর স্থির গতিতে এগিয়ে আসছিল। তাদের এগিয়ে আসার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক ধরনের নিশ্চিত বিজয়ের ভাব, যেন তারা জানে শিকার তাদের নাগালের মধ্যেই আছে এবং পালানোর কোনো পথ নেই। আমার মাথা তখন দ্রুত কাজ করার চেষ্টা করছিল। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে কিছু একটা করতেই হবে। বসে থাকলে মৃত্যু নিশ্চিত, কিন্তু কি করব? গাড়ি কাদায় আটকে আছে। পেছনের অংশে যা ছিল তা এখন গাড়ির ছাদে, আর বাইরে অপেক্ষা করছে একদল অচেনা অবয়ব। কোনো উপায়ন্তর না দেখে আমি শেষ চেষ্টা হিসেবে আবার গাড়ির ইঞ্জিনে স্টার্ট দিলাম। এবার আমি গিয়ার পরিবর্তন করে রিভার্স গিয়ারে দিলাম। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সামনে যখন এগোতে পারছি না, তখন পেছনে চেষ্টা করে দেখতে দোষ কি। আমি অ্যাক্সিলারেটরের সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। ইঞ্জিনটা বিকট শব্দে গর্জে উঠল। পেছনের চাকা দুটো কাদার মধ্যে ঘুরতে শুরু করলো। কয়েক মুহূর্তের জন্য মনে হলো কোনো লাভ হবে না,
কিন্তু তারপরে একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গাড়িটা পেছনের দিকে সামান্য সরে এলো। আমার মনে আসার সঞ্চার হলো। আমি আবার অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়িটা আবার একটু পেছালো। এভাবে কয়েকবার করার পর চাকা দুটো কাদার গভীর অংশ থেকে বেরিয়ে এলো। আমি সঙ্গে সঙ্গে গিয়ার পাল্টে গাড়িটাকে সামনের দিকে নেয়ার চেষ্টা করলাম। ভাগ্য সহায় ছিল, গাড়িটা আবার ধীরে ধীরে এগোতে শুরু করলো। আমি যখন গাড়িটাকে ঘোরাতে যাব, ঠিক তখনই সামনের হেডলাইটের আলোয় একটা অবয়বকে একেবারে কাছে দেখতে পেলাম। সেটা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পথ আটকে আছে। আগের চেয়ে অনেক স্পষ্ট দেখা যাচ্ছে এবার। প্রায় 7 ফুট লম্বা একটা কাঠামো। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় মাটি ছুঁই ছুঁই। মুখমণ্ডলের জায়গায় মসৃণ অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সেটা স্থির দাঁড়িয়ে আছে, যেন আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু আমার তখন মাথায় খুন চেপে গেছে। বাঁচার জন্য আমি যে কোনো কিছু করতে পারতাম। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে অ্যাক্সিলারেটরে আরো জোরে চাপ দিলাম। অ্যাম্বুলেন্সটা গর্জন করতে করতে সরাসরি ওই অবয়বটার দিকে ধেয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল ওটাকে ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে দেয়া, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে অবয়বটা ধাক্কা খাওয়ার ঠিক আগের মুহূর্তে অবিশ্বাস্য দ্রুততায় পাশে সরে গেল। আমি শুধু পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসের একটা শো শো শব্দ পেলাম। গাড়িটা তখন বেশ গতি পেয়ে গেছে। আমি আর পেছনে তাকানোর সাহস করলাম না, শুধু সামনের দিকে তাকিয়ে যত জোরে সম্ভব গাড়ি চালাতে লাগলাম। ছাদের ওপরে সেই ঘষ্টানোর শব্দটা তখনও হচ্ছিল। গাড়ির গতির সাথে সাথে শব্দটাও যেন দ্রুততর হচ্ছিল। মনে হচ্ছিল ওটা ছাদের ওপর নিজের জায়গা মতো বসার চেষ্টা করছে। হঠাৎ করেই ড্রাইভারের পাশের জানালা, যেটা আমার সঙ্গীর দিকে ছিল, সেটার ওপর প্রচন্ড জোরে একটা আঘাত হলো। ধরাম করে একটা শব্দ। আমরা দুজনে সেদিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমাদের আত্মা খাঁচাছাড়া হওয়ার জোগাড়। ছাদ থেকে একটা লম্বা সরু কালো হাত নেমে এসে জানালায় আঘাত করছে। সেই হাতে কোনো আঙুল নেই, শুধু 5টা ধারালো নখের মতো অংশ রয়েছে। সেই হাতটা বারবার কাছের উপর আছড়ে পড়ছিল। প্রতিটি আঘাতে কাজটা মারাত্মকভাবে কেঁপে উঠছিল। আমার সঙ্গী ভয়ে চিৎকার করে সিটের উপর প্রায় অজ্ঞান হয়ে এলিয়ে পড়ল। আমি এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে তাকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই তখন হাত পা কাঁপছে। যে কোনো মুহূর্তে কাজটা ভেঙে যেতে পারে, আর কাজ ভাঙলে কি হবে সেটা কল্পনা করার শক্তি আমার ছিল না। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। রাস্তার গর্ত, কাদা, কোনো কিছুরই পরোয়া করছিলাম না। গাড়িটা মারাত্মকভাবে দুলছিল। আমার একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল এলাকাটা পার হয়ে গ্রামের লোকালয়ে পৌঁছানো। কারণ আমি জানি আলো আর মানুষের উপস্থিতি এই ধরনের খারাপ জিনিসকে দূরে সরিয়ে রাখতে পারে। জানালায় আঘাতের শব্দটা তখন আরো তীব্র, আরো হিংস্র হয়ে উঠেছে। এর সাথে ছাদের উপর থেকে একটা ভয়ঙ্কর ঘরে আওয়াজ আসছিল, যেন কেউ রাগে গড়গড় করছে। আমি বুঝতে পারছিলাম ওটা খুব রেগে গেছে। কয়েকটা প্রচন্ড আঘাতের পর অবশেষে জানালার কাজটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাছের টুকরো গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ল। আমার সঙ্গীর গায়েও কয়েকটা টুকরো এসে লাগলো, কিন্তু তার তখন কোনো হুঁশ নেই। ভাঙা জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ভেতরে ঢুকে পড়ল। আর তার সাথে সাথেই সেই লম্বা কালো হাতটা সাপের মতো হেসে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। আমি ভয়ে শিউরে উঠলাম। আমি স্টিয়ারিং ছেড়ে দিয়ে 2 হাতে ওই হাতটাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সেটার শক্তি ছিল অবিশ্বাস্য। আমার মতো একজন বলিষ্ঠ মানুষকেও সেটা অনায়াসে ভেতরের দিকে ঠেলে দিচ্ছিল। আমার হাতে তার চামড়ার স্পর্শ লাগলো, বরফের চেয়েও ঠান্ডা আর খসখসে, অনেকটা সাপের চামড়ার মতো। আমি যখন প্রায় হার মেনে নিচ্ছিলাম, ঠিক তখনই আমার চোখ পড়ল ড্যাশবোর্ডের ওপর রাখা একটা ভারী টর্চ লাইটের ওপর। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে টর্চ লাইটটা তুলে নিলাম এবং সেটার ধারালো মাথা দিয়ে সর্বশক্তি দিয়ে ওই কালো হাতের ওপর আঘাত করলাম। 1, 2, 3 পরপর কয়েকটা আঘাত করার পর একটা তীব্র যন্ত্রণাকাতর চিৎকার শোনা গেল। সেই ঘরে যান্ত্রিক আওয়াজ। হাতটার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেল। আমি এক মুহূর্ত দেরি করলাম না। আমার স্টিয়ারিং ধরে গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন নরকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। পেছনের দিকে তাকানোর সাহস আমার ছিল না। রিয়ার ভিউ মিররটা আমি হাত দিয়ে ঘুরিয়ে অন্যদিকে করে দিয়েছিলাম। আমি শুধু সামনের দিকে তাকিয়েছিলাম। দূরে, খুব দূরে আমি একটা আলোর বিন্দু দেখতে পেলাম। হেরিকেনের আলো। আমার বুকে যেন প্রাণ ফিরে এলো। গ্রাম আর বেশি দূরে নয়। গাড়ি যখন গ্রামের প্রথম বাড়িটার কাছাকাছি পৌঁছালো, তখন ছাদের ওপরের শব্দটা আর বাইরের সেই ভয়ঙ্কর পরিবেশটা হঠাৎ করে উধাও হয়ে গেল। সব আগের মতো শান্ত হয়ে গেল। শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি গাড়িটা একটা বড় গাছের নিচে থামালাম। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। জামা কাপড় ভিজে জবজব করছে। আমি কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইলাম। কি ঘটে গেল আমার সাথে? এটা কি সত্যি ছিল নাকি আমার মনের বিভ্রম? কিন্তু ভাঙা জানালা, কাচের টুকরো আর আমার সঙ্গীর অজ্ঞান অবস্থা
সবই তো বাস্তব। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ি থেকে নামলাম। মৃতের বাড়ির লোকেরা আলো নিয়ে এগিয়ে এলো। তারা গাড়িটা দেখে এবং আমাদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। আমি তাদেরকে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। শুধু ইশারায় পেছনের দরজাটা খুলতে বললাম। আমার নিজের আর খোলার সাহস ছিল না। আমার ভয় হচ্ছিল দরজা খুললে হয়তো দেখব ভেতরটা খালি। কিন্তু যখন তারা দরজাটা খুলল, আমি আর তারা সবাই অবাক হয়ে গেলাম। স্ট্রেচারটা সোজা হয়ে আছে, তার উপর সাদা কাপড়ে ঢাকা অবয়বটা ঠিক সেভাবেই শোয়ানো আছে যেভাবে আমি হাসপাতাল থেকে এনেছিলাম। মুখের কাপড়টাও ঢাকা, কোনো কিছু এলোমেলো হয়নি, যেন কিছুই ঘটেনি। শুধু গাড়ির ভেতরে সেই পচা মিষ্টি গন্ধটা আগের মতোই তীব্রভাবে রয়ে গেছে। পেছনের অংশে সবকিছু আগের মতো পরিপাটি দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। স্ট্রেচারটা সোজা, সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা স্থির শান্ত। অথচ কিছুক্ষণ আগেই আমি নিজের চোখে স্ট্রেচার উল্টে পড়তে দেখেছি সাদা কাপড়টা দলা পাকিয়ে পড়ে থাকতে। আর তারপরের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো, গাড়ির ছাদে হাঁটা, জানালা ভাঙা, সেই কালো হাতের আক্রমণ, এসব কি তাহলে আমার কল্পনা ছিল? কিন্তু গাড়ির ভাঙা জানালাটা তো স্পষ্ট প্রমাণ হিসেবে রয়ে গেছে। আমার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা মৃতের আত্মীয়টিও তো সাক্ষী। তাহলে পেছনের অংশটা এমন নিখুঁতভাবে আগের অবস্থায় ফিরে এলো কিভাবে? মৃতের বাড়ির লোকেরা অ্যাম্বুলেন্সের অবস্থা দেখে নানা প্রশ্ন করতে শুরু করলো। গাড়ির এই অবস্থা কেন? জানালার কাজ ভাঙলো কিভাবে? তোমাদের দুজন কেমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? হাজারো প্রশ্ন। কিন্তু আমি কোনো উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় ছিলাম না। আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমি শুধু ফ্যাল করে তাকিয়েছিলাম অ্যাম্বুলেন্সের পেছনের অংশের দিকে। আমার মনে হচ্ছিল ওই সাদা কাপড়ের নিচে যা আছে তা কোনো সাধারণ মৃতদেহ নয়, ওটা অন্য কিছু, একটা ভয়ঙ্কর অশুভ জিনিস যা নিজের রূপ পরিবর্তন করতে পারে, যা মানুষের মনকে বিভ্রান্ত করতে পারে। গ্রামের কয়েকজন যুবক এগিয়ে এসে স্ট্রেচারটা নামানোর জন্য প্রস্তুতি নিল। আমি দূরে সরে দাঁড়ালাম। আমার আর ওই জিনিসের কাছে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আমি দেখলাম তারা খুব সাবধানে স্ট্রেচারটা নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় একজনের হাত লেগে অসাবধানতাবশত মুখের ওপরের কাপড়টা সামান্য সরে গেল। আমি দূর থেকে দেখলাম বৃদ্ধের মুখটা শান্ত, সৌম্য, চোখ দুটো বন্ধ। সে ভয়ঙ্কর খোলা চোখের কোনো চিহ্নই নেই, যেন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। আমার পাশের সঙ্গীটির তখনও জ্ঞান ফেরেনি। গ্রামের কয়েকজন লোক তার চোখ মুখে পানি ছিটিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে সে ওরে বাপরে বলে এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। তার চোখ মুখের আতঙ্ক দেখে বোঝা যাচ্ছিল সেও সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিটি মুহূর্ত মনে করতে পারছে। সে বিড়বিড় করে বলছিল, ওই হাত, এই কালো হাত, ওটা আমাদের মেরে ফেলতো। গ্রামবাসীরা তার কথা কিছু বুঝতে পারছিল না। তারা ভাবছিল হয়তো শোকের কারণে তার মাথা খারাপ হয়ে গেছে। তারা তাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমি একা বাইরে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টিটা তখন ধরে এসেছে, টিপটিপ করে পড়ছে। চারপাশের পরিবেশটা শান্ত হয়ে এলেও আমার ভেতরের ঝড়টা একটুও কমেনি। মৃতের পরিবারের একজন বয়স্ক লোক আমার কাছে এগিয়ে এলেন। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোমার অনেক কষ্ট হলো। এই দুর্যোগের রাতে এত দূর এলে, কি হয়েছিল রাস্তায়? গাড়ি এমনভাবে ভাঙলো কি করে? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। যদি আমি সত্যিটা বলি তারা কি বিশ্বাস করবে? তারা হয়তো আমাকে পাগল ভাববে, হয়তো বলবে আমি গাঁজা ফেন্সিডিল খেয়ে গাড়ি চালাই। আমি দীর্ঘশ্বাস ফেলে একটা বানানো ঘটনা বললাম যে রাস্তায় একটা বড় গাছের ডাল ভেঙে পড়েছিল। সেটাকে পাশ কাটাতে গিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়, আর তাতেই জানালার কাজ ভেঙে যায় এবং আমরা দুজনে ভয় পেয়ে যাই। আমার কথা শুনে লোকটি বিশ্বাস করলো কি করলো না তা তার মুখ দেখে বোঝা গেল না। তিনি শুধু বললেন, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তোমরা যে প্রাণে বেঁচে ফিরেছ, এটাই বড় কথা। তিনি আমার হাতে কিছু টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি টাকাটা নিতে পারলাম না। আমার মনে হচ্ছিল এই টাকা নেওয়াটা ঠিক হবে না। আমি শুধু আমার ন্যায্য ভাড়াটুকু রেখে বাকিটা তাকে ফিরিয়ে দিলাম। বললাম, আমার আর কিছু লাগবে না, আমি এখন ফিরতে চাই। আমার আর এক মুহূর্ত ওই গ্রামে থাকতে ইচ্ছে করছিল না। আমার কেবলই মনে হচ্ছিল ওই বাড়িটার ভেতর থেকে, ওই সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা থেকে একটা অদৃশ্য শীতল স্রোত আমার দিকে বয়ে আসছে। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল, কিন্তু সেদিকে আমার ভ্রুক্ষেপ ছিল না। আমি শুধু এখান থেকে চলে যেতে চাইছিলাম। আমি যখন গাড়িটা স্টার্ট দিয়ে হাসপাতালের পথে রওনা দিলাম, তখনও ভোরের আলো ফোটেনি। ফেরার রাস্তাটা অদ্ভুত রকমের শান্ত ছিল। সেই জঙ্গল, সেই নির্জন পথ, সবই আগের মতো। কিন্তু এখন আর কোনো ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল না, যেন সেই খারাপ জিনিসটা তার গন্তব্যে পৌঁছে গেছে, তাই তার আর আমাকে প্রয়োজন নেই। কিন্তু আমার মনের ভেতর থেকে ভয়টা যাচ্ছিল না। আমি বারবার রিয়ার ভিউ মিররে পিছনের খালি স্ট্রেচারটার দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যেন এখনো কেউ ওখানে শুয়ে আছে, অদৃশ্য কেউ। প্রায় 1.5 ঘন্টার রাস্তা পেরিয়ে আমি যখন হাসপাতালের চত্বরে এসে গাড়িটা পার্ক করলাম,
তখন ভোরের আজান শোনা যাচ্ছে। হাসপাতালের পরিবেশ শান্ত ও নীরব। আমি গাড়ি থেকে নেমে সোজা বাথরুমে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে আমি নিজেই চমকে উঠলাম। আমার চোখ দুটো লাল, চুলগুলো উস্কো খুস্কো, মুখে রাজ্যের ক্লান্তি আর আতঙ্ক। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। আমি চোখে মুখে পানি দিলাম, কিন্তু ভেতরের জ্বালাটা কিছুতেই কমছিল না। সেদিন আমি আর কোনো কাজ করতে পারিনি। আমার সুপারভাইজারকে সব খুলে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমার কথা শুনে হাসলেন। বললেন, মুজিবর, তুমি হয়তো বেশি ক্লান্ত ছিলে, তাই দুঃস্বপ্ন দেখেছ। যাও, বাড়ি গিয়ে ভালো করে একটা ঘুম দাও। আমি আর তাকে কিছু বোঝানোর চেষ্টা করিনি। আমি জানি এই ঘটনা কেউ বিশ্বাস করবে না। এটা আমার একার অভিজ্ঞতা, আমার একার অভিশাপ। সেই রাতের পর থেকে আমি আর কখনো একা লাশ নিয়ে গ্রামের দিকে যাই না। বিশেষ করে বর্ষার রাতে, যখনই আকাশ কালো করে বৃষ্টি নামে, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমার চোখের সামনে ভেসে ওঠে সে নির্জন রাস্তা, জঙ্গলের ধারের ছায়ামূর্তিগুলো, গাড়ির ছাদে সে ভয়ঙ্কর হাঁটার শব্দ, আর ভাঙা জানালা দিয়ে এগিয়ে আসা সেই কালো নখওয়ালা হাত। আমি জানি না সেদিন আমি কিসের সম্মুখীন হয়েছিলাম। ওটা কোনো অসুরেরই আত্মা বা ভূত প্রেত ছিল কিনা আমি জানি না, কারণ আমি এসবে বিশ্বাস করি না। কিন্তু আমি এটুকু জানি, ওটা একটা খারাপ জিনিস ছিল, একটা ভয়ানক অবয়ব যার উদ্দেশ্য ভালো ছিল না। আজও আমি অ্যাম্বুলেন্স চালাই, কত রোগী, কত মৃতদেহ নিয়ে যাই, কিন্তু সেই রাতের ঘটনা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমি এখন অন্ধকারকে ভয় পাই, নির্জনতাকে ভয় পাই, আর সবচেয়ে বেশি ভয় পাই বৃষ্টির রাতকে। কারণ আমি জানি সে রাতের মতো কোনো এক বর্ষার রাতে হয়তো আবার আমার ডাক পড়বে, কোনো এক দূর গ্রামের পথে, কোনো এক রহস্যময় অভাবকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। আর সেই ঘটনা মনে পড়লেই আমার শরীরের রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো বাসাটা হচ্ছে দোতলা বাসা। দোতলা বাসা বেশ পুরনো একটা বাড়ি, এবং সেই বাড়ির মানে অবস্থা দেখলে বেশ ভয়ই লাগে। মানে মোটামুটি অনেক জায়গায় রং টং নষ্ট হয়ে গেছে। আসলে ওই জায়গায় বেশ নোনা ওয়েদার, এই জন্য হবে। আর ওয়াসিম আলীর থাকার ব্যবস্থা হয়েছে বাসার নিচতলায় বেশ কয়েকটা কামরা আছে। সেই কামরাগুলো হচ্ছে শুটকির গোডাউন, মানে শুটকি মাছ রাখা হয় এখানে। আর একেবারে কর্নারে একটা রুম, সেই রুমটার মধ্যে ওয়াসিম আলী থাকে। পেছনে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে আবার বেশি দূরে কিছু দেখা যায় না। মানে জানলা দিয়ে তাকালে একটু ফাঁকা জায়গা, সেখানে কয়েকটা গাছ আছে বড় বড়। আর সেই গাছের ওই পাশে একটা ছোট্ট বাউন্ডারি দেয়াল, আর ওই পাশে আসলে ক্ষেত, ওখানে ওই যে মানে লবণ টবণ এগুলো চাষ হয় এরকম। আর আশেপাশে ওই বাড়ির আশেপাশে কিন্তু ঘর বাড়ি নাই, বেশ খানিকটা দূরে দিয়ে, অনেক দূরে যে ঘর বাড়ি শুরু হয়েছে আবার কিছু এরকম, মানে আবার একটা এরকম ঘর, তারপর আবার আলগা জায়গা এরকম। তো মানে জায়গাটা জানি কেমন। এবং এই বাড়ির ছাদে উঠলে দেখা যাচ্ছে যে এই বাড়িতে যদি ছাদে ওঠে, মানে 3 তলার ছাদে, 3 তলার উপরে ছাদ, সেইখানে উঠলে দেখা যায় যে ফাঁকা জায়গা, ওখানে দূরে ক্ষেত দেখা যায়। ওই জায়গায় উঠলেই একটুখানি ফাঁকা লাগে, বা এছাড়া কিন্তু দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ। তো ওয়াসিম আলীর কাছে মানে এটা তো ভালো লাগেই না। তার বাবার উপরে তার খুব রাগ উঠে যে এটা কোন জায়গায় আমার রাখলো, অন্য কোন একটা জায়গা দিত। কিন্তু এখানে আসলে থাকার মতো এর থেকে ভালো কোনো জায়গাও নাই। তো কি করবে, ওয়াসিম আলী এখানে থাকে এবং তারা একা থাকতে হবে। দিনের বেলা তো নিচতলায় কিছু মানুষজন আসা যাওয়া করে, যে গোডাউনে মাল নেয়, মাল রাখে এরকম। আর রাতের বেলা কিছু নাই। দোতলার কথাটা ওয়াসিম আলী জিজ্ঞেস করছিল, যে নাকি তাকে এখানে এনে উঠাই দিছে, তার জিনিসপত্র কিছু তার বাবা কিনে দিছে, একটা চৌকি ইত্যাদি ইত্যাদি। তো সে যে জিজ্ঞেস করছিল ওই লোকরে যে দোতলায় কে থাকে, দোতলায় কে থাকে আপনার জেনে কাজ নাই, দোতলায় কেউ থাকে না, আপনি দোতলায় যাবেনও না। ওয়াসিম আলীকে না করে যে দোতলায় আপনি যাবেনও না। বলে কেন? বলে আপনার কোনো দরকার আছে দোতলায় যাওয়ার? আপনার দোতলায় যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে আসবেন, এসে আমাদের এই যে অফিসে বসবেন, এখানে মানে আপনার যা কাজ শেষে আবার যাবেন বাসায়। আর হেঁটে বেরিয়ে দিক দিয়ে যেতে পারেন, ওদিকে বাজার আছে, বাজারের দিক যেতে পারেন, ওখানে বাজারে গেলে ওই পাশে সমুদ্র আছে, বড় আছে, ওখানে মানে বিভিন্ন কয়েকটা জায়গা আছে, ওখানে যেতে পারেন, বাট দোতলায় যাবেন না। তো ওয়াসিম আলী একটু অস্বস্তি ফিল করে, দোতলায় কেন যাবো না, তার কাছে এটা একটু অন্যরকম লাগে। তো সে চিন্তা করে যে আমি যেখানে থাকি ওই বাড়িটাই যদি একটু ঘুরে না দেখি, বা দোতলায় কেউ থাকলে তার সাথে একটু মানে দেখা সাক্ষাৎ করতাম, বন্ধুত্ব হইতো, এগুলো ভাবে আর কি। তো যাই হোক, প্রথম দিন ওই বাসায় ওয়াসিম আলীর, রাতের বেলা তাকে ওখানে সব বোঝাই দিয়ে গেছে। তার বাবা কিন্তু জিনিসপত্র কিনে দিছে, তাকে স্টোভ কিনে দিছে, সেখানে সে রান্না বাড়া করতে পারে। আর বলছে যে এখন আপাতত যদি রান্না বাড়া করতে না ইচ্ছা করে, হোটেলে খেয়ে এসে শুয়ে থাকে, এই আর কি। তো সে আসছে এখানে, ঘরের মধ্যে ঢুকেই মানে গন্ধে টিকতে পারতেছে না, মানে শুটকির গন্ধ বেশ স্ট্রং। যদিও সে ওখানকারই ছেলে, শুটকি মাছ প্রায় দেখে, এটা তার অভ্যস্ততা শুটকি দেখে, বা শুটকির গন্ধ পাওয়াটাও সে মোটামুটি জানে যে এখানে বিভিন্ন জায়গায় শুটকির গন্ধ পাওয়া যায়। কিন্তু একটা গোডাউনের মধ্যে একেবারে গ্যাসের মতো গন্ধ লাগে,
সেটা মানে আর সহ্য করার মতো না। তো এইটাতে তার একটু রাগই লাগছে। আস্তে আস্তে এখানকার মানুষজন যারা চলাফেরা করতেছিল ঘরে চলে গেল। তো রাত বাড়তেছে, গন্ধের সাথেও খানিকটা অভ্যস্ত হয়ে গেল ওয়াসিম আলী, এবং সে তার ঘরে গেছে। ঘরে যেয়ে সে বসলো, বসে সময় কাটতে চায় না, কিছু করার নেই এখানে। আর মানে এখানকার যে মানে টোটাল পরিবেশ সেটাও খুব একটা সুবিধার না। তখনকার সময় তো আসলে নেটওয়ার্কও এরকম ছিল না আর কি, নেটওয়ার্কও খুব খারাপ, মোবাইল তো এরকম ছিল না। তো যাই হোক, সময় কাটানোর জন্য সে কিছু বই টই পড়লো, পেপার ব্যাগ বই ছিল সেগুলো পড়লো, ম্যাগাজিন পড়লো। তারপর এক সময় সে শুয়ে পড়লো, তখন আর্লি সময় শুয়ে পড়ছে। দরজা টরজা লাগায়, রাত গভীর হয়েছে, সাউন্ড আসতেছে, রাতের সাউন্ড, ঝিঝি পোকার সাউন্ড, একেবারে অন্যরকম একটা শব্দ চারিপাশে রাতের। আর বাড়িটাতে একদম মানে নীরব জায়গায়। হঠাৎ করে সে মানে ঘুম চলে আসছে, ওয়াসিম আলীর প্রায় ঘুম চলে আসছে। এই সময় সে শব্দ পেল, উপরে ব্রুম করে শব্দ হলো, মানে কেউ একজন পড়লো, মানে কেউ যদি পড়ে যায় বা কাউকে আছাড় দিয়ে ফেলে যেরকম শব্দ হয় সেরকম দুলিম করে শব্দ হলো। তো চিন্তা করলো কে শব্দ করলো, ঠিক তার মাথার উপরে। তো চিন্তা করছে এখানে তো কেউ থাকে না, আমি শুনছি এখানে শব্দ হইতেছে কেন। তারপর সে শব্দ শুনলো, ধুম ধারাম এরকম শব্দ হইতেছে উপরে, এদিকে পড়ে কেউ ওদিকে পড়ে, জিনিসপত্র ফেলে। চিন্তা করলো যে কোনো গোডাউন নাকি। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে গেল এই শব্দ। তো সে তার রুমের দরজা খুলে বের হয়েছে, বের হয়ে এসে সে মেন দরজাটা খুলছে, একতলার দরজা খুলে সিঁড়ি ঘরের দিকে তাকাচ্ছে, তাকায় উপর দিকে তাকায় আছে, দেখে যে কোনো মানে নাই, মানে সারা শব্দ নাই। তো সে আস্তে করে দরজাটা আবার লাগাই দিল। দেখলো যে কি ব্যাপার, বুঝলাম না কিছু, অন্ধকার, সিঁড়িঘর অন্ধকার, ওখানে লাইটও জ্বলে না। তার যে বাসার সামনে সেখানেও লাইট জ্বলে না, ঘরের আলো যতটুকু পড়ছে বাইরে এরকম। তো সে দরজাটা লাগাই দিছে। তো দরজাটা লাগানোর সাথে সাথেই সে শব্দ পাইতেছে যে ও মা গো বাবা গো, মনে হচ্ছে কেউ কাউরে পিটাইতেছে, মানে লাঠি দিয়ে যদি কাউরে পিটাইতে কেউ নেয় ওখান থেকে এরকম শব্দ হইতেছে। আরে মানে মানে মায়ের চোটে সে খুব করতেছে, একজন কাকুতি মিনতি করতেছে সিঁড়ি দিয়ে নামার সময়, সিঁড়ির মধ্যে মারামারি হইতেছে এরকম, মানে একদম ধস্তাধস্তি মারামারি টাইপের। তো একদম তার যে ঘর, তার ঘর থেকে একটু সামনে, মনে হচ্ছে যে ঘর থেকে বেরোয় যে সিঁড়িতে উঠবে সেদিক দিয়ে যদি হয় সেই জায়গাটায়। তো সে মানে থতমত খেয়ে গেল, কিরে আমি তো দরজা খুলছিলাম তখন কাউরে দেখলাম না, এখন এখানে কারে মেনে নামায়। চিন্তা করতে করতে ওয়াসিম আলী আস্তে করে দরজাটা আবার খুলে এবার সিটকাইনটা আস্তেই নামায় দেখার জন্য। তো সে দুইটা পাল্লা মেলে ধরছে, দরজার আস্তে করে তাকাইছে বাইরে সিঁড়ির দিকে। দরজাটা খোলার সাথে সাথেই শব্দ শেষ, কোনো শব্দ নাই। একদম মনে হলো অল অফ এ সাডেন যে কোনো ক্যাসেট প্লেয়ারের শব্দ হইতে থাকলে কেউ যদি সুইচ টিপ মেরে বন্ধ করে দেয়, জাস্ট লাইক দ্যাট, মনে হলো যে টাস করে বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো শব্দ নাই। কি ব্যাপার, সে দরজা তো হালকা ফাঁক করছে, এর মধ্যে কোনো শব্দ নাই, এমন না যে দরজা খুলে ফেলছে তাকে কেউ দেখতেছে এরকম। তো সে বুঝলো না ব্যাপারটা কি ঘটলো। তো সে দরজাটা আবার লাগাই দিল, আবার লাগাই দেওয়ার পর আবার মনে হলো এরকম শুরু হয়েছে শব্দ। তো ভয় পেয়েছে ওয়াসিম আলী, কিন্তু ভয় লাগছে কারণ তার সে এরকম অনেক কিছু শুনতো ওই জায়গা সম্বন্ধে। যাই হোক, আপনি দরজা লাগাই দিয়ে সে আবার ঘরে এসে চুপচাপ তার মতো খাটের মধ্যে বসে আছে, চিন্তা করতে ঘুমায় যাবে, আবার শুয়ে পড়বে। এই সময় তার কাছে মনে হলো যে তার যে ঘরের যে ফাঁকা জায়গাটা, মানে যে ডাইনিং স্পেসের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে অন্য কামরায় যাওয়া যায়, ওই জায়গায় মনে হলো মানুষজন তর্ক বিতর্ক করতেছে, মালপত্র নিবে, মানে ওই যে দিনের বেলা যেরকম মজুরা কাজ করে সেরকম, হ্যাঁ কি বলতেছে, এবং তাদের ভাষা অস্পষ্ট ভাষা সে শুনতে পারতেছে, এবং তাদের এলাকার ভাষা। ওয়াসিম আলী চিন্তা করলো কি ব্যাপার, এখানে কেমনে ঢুকলো মানুষ, মানে অবাক কাণ্ড। আর রাত্রে বেলাতে কোনো কাজ করার কথা না, তাকে বলে দিচ্ছে রাত্রে কেউ আসে না এখানে। তো সে বিছনার থেকে উঠে গিয়ে সে সোজা হেঁটে গেছে ওই দরজার দিকে যেয়ে সে দরজাটা খুলে ফেলছে। দরজা যখন খুলতেছে তখনও কিন্তু শব্দ পাইতেছে, যে মনে হচ্ছে এইখানে কথাবার্তা বলতেছে নিজেদের মধ্যে, কে কি, মানে যেরকম মানে মজুররা কথা বলে সেরকম। দরজাটা খুলছে, ঠাস, সব বন্ধ, কোনো শব্দ নাই, পুরা খা করতেছে তার সামনের অংশটা। সেই জায়গায় একটা বাতি ছিল, বাতিও জ্বলতেছে, এবং কোনো মানে কিচ্ছু নাই, সারা শব্দ, একদম নীরব নিথর চারদিক। যেই রুমগুলোর মধ্যে যে সুটকেস স্টক করে রাখা ওগুলার দরজাগুলো এরকম লাগানো, কোনো সারা শব্দ নাই। খুব ভয় পেয়ে গেল আসলে ওয়াসিম আলী, মানে সে সিরিয়াসলি ভয় পেয়েছে। সে আস্তে করে দরজাটা লাগাই দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ছে। এবার শুয়ে পড়ে সে চিন্তা করতেছে যে ঘটনা কি, বাসার ঘটনা কি। তো এর মাঝে সে এরকম আবার একটু পর আস্তে ধীরে শব্দ পাইতেছে, মনে হচ্ছে সরব একটা তার বাজারের মধ্যে সে আছে এরকম। এক পর্যায়ে সে ঘুমায় গেছে, আর চিন্তা করলো না। তো পরদিন দিনের বেলা উঠে সে তার মতো এরকম ফ্রেশ হয়ে বেরিয়েছে, ঘর থেকে বের হয়ে যেয়ে ওখানে তাদের যে অফিসে যেতে বলছিল যেখানে, সেখানে গেছে। একটা মানে এরকম অফিসের মতো আছে, তো ওখানে যে কথাবার্তা বললো, সেখানে তার টুকিটাকি যা কাজকর্ম ছিল এগুলো করলো। তো ওইখানকার একটা ছেলে ছিল, তো সেই ছেলেটার সাথে ছেলেটার নাম ছিল বেদারকে সে বলতেছে আর কি যে
কি ব্যাপার ভাই, আমি যে বাসাটায় থাকি, বাসাটার মধ্যে তো মনে হয় কোনো গোলযোগ আছে। কি গোলযোগ? বা রাত্রেবেলা এরকম শব্দ টব্দ হয়। কারে ধুর, এসব শব্দ টব্দ কিছু না, এগুলা গায়ে মাখেন কেন? এই বাড়ি অনেক পুরানো না, এরকম হইতেই পারে, এগুলা গায়ে লাগাইন না, আপনি ঘুমাই থাকবেন। তো সে বেদারের কথায় আর সন্তুষ্ট হলো না। যাক, দুপুরে খাওয়া দাওয়া করে এখানে করে সে ওখান থেকে ঘুরতে গেল ওখানকার সমুদ্রের পাড়ে। ওখানে যে সমুদ্রের পাড় থেকে ঘোরাঘুরি করে এসে আবার সন্ধ্যার সময় বাসায় ঢুকতেছে। তো ওই সময় দেখতেছে যে ওই যে শেষ যেই লোক ওখান থেকে চলে যায় তাদের গোডাউনে, সে চলে যেতেছে, সেই লোককে সে বাইরে নিয়ে আসলো। আরে ভাই, একটু বাইরে আসেন বদ্দা, কথা বলি। তো তারে নিয়ে এসে বলতেছে যে এইখানে কি কোনো সমস্যা আসেনি? মানে এরকম রাত্রেবেলা শব্দ টব্দ পাই। ওই লোক তাকে একদম মুখের সামনে হাত নিয়ে দেখাইতেছে, চুপ। সে বলে কেন, কি হয়েছে? বলে কি না না, এখানে এসব কথা বলিয়েন না, আপনি চুপচাপ যান, এখানে থাকেন, ঘুমাই পড়েন আপনার মতো, ঘুমাই যান, শুয়ে যান, এখানে এইসব কথাবার্তা বলিয়েন না, এই বাসায় এইসব আলোচনা করবেন না। তো সে একটু থতমত হয়ে গেল, এই গোডাউনের লোক বেশ গম্ভীর সেই রকম। তো সে আর কোনো কথা না বলে যে তার ওই যে বাসার দরজার চাবি তার কাছে আছে, খুলে সে ঘরে ঢুকলো, ঢুকে তার মতো এইটা ওইটা করতেছে, বই পড়তেছে। এরকম করতে করতে রাত হয়েছে, সে মানে ঘুমায় যাওয়ার প্রিপারেশন নিছে। তো ঘুমায় যাওয়ার যে প্রিপারেশন নিছে, মনে হইতেছে যে তার বাথরুমের মধ্যে মানে জোরে কেউ কল ছেড়ে রাখছে। ওইখানে বাথরুমটা হচ্ছে তার রুম থেকে বের হয়ে একটু বাঁয়ে একটা ছোট্ট প্যাসেজের মতো, তার পাশে ডানে মনে হচ্ছে খুব জোরে কেউ কল ছেড়ে রাখছে, পানি পড়তেছে। তো সে বললো এই পানি এখন কে ছাড়লো? এই পানি তো এখন ছাড়ার কথা না। তো সে হেঁটে গেছে যে ওই কলের জায়গাতে আসলে কল ছাড়া, তো কলটা বন্ধ করে দিল। কলটা বন্ধ করছে, এই সময় সিঁড়ির মধ্যে আবার শব্দ এরকম। মনে হচ্ছে কে কারে একদম মানে মেরে, আর ওই যারে মারতেছে সে খুব চিৎকার করতেছে, মানে বাবা গো, মা গো, মাফ করে দেন, আর না হরিউম, এরকম করে এরকম শব্দ করতেছে। তো ওয়াসিম আলী চিন্তা করলো যে ঘটনাটা কি, এখানে কি হয় আসলে। এ আবার বললো যে সব কথা বলিয়েন না, মানে এখানে কি কোনো সমস্যা আছে, কোনো খারাপ মানুষ থাকে বা কিছু, আজকে সে মানে এটার বিহিত করে ছাড়বে। তো সে যখন এখানে মানে থাকতে আসছে, তার জিনিসপত্রের মধ্যে সে কিন্তু একটা টর্চ লাইট নিয়ে আসছে, কিনছে। তো সে তাড়াতাড়ি টর্চ লাইটটা নেয় তার টেবিলের ড্রয়ার থেকে, আর তার একটা ছুরি ছিল বড়, এরকম এরকম বড় ছুরি, সেটা আরাকানি ছুরি বলে, এই একটা ছুরি, দুইটা জিনিস সে নিয়ে সে আস্তে করে টর্চ লাইট নিয়ে যায়, যে দরজা খুলে ফেলে, ওই একতলার দরজা খুলে। খোলার পর দেখে যে কোনো শব্দ নাই, আগের মতো নীরব হয়ে গেছে, কিচ্ছু নাই। তার ঘরের এখানে যে আলো জ্বলতেছে সেটা ওখানে পড়ছে। তো সে ওই টর্চ লাইট মারে সিঁড়ির মধ্যে, সিঁড়ির মধ্যে টর্চ লাইট মেরে দেখতেছে যে সিঁড়ি এরকম অন্ধকারের মধ্যে টর্চের আলো যতটুকু পড়ছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠতেছে, উঠে সে চিন্তা করতেছে যে শব্দটা কই হয়। সে মানে দোতলার যে প্রথম যে ল্যান্ডিং, একতলা থেকে দোতলার ল্যান্ডিং এ উঠছে, ওখানে উঠেও সে কোনো শব্দ পাইতেছে না, একদম নীরব। বাড়ির মধ্যে একটা ফাঁপা কেমন জানি একটা অনুভূতি, সিঁড়ির মধ্যে একটা কেমন সোদা গন্ধ কেমন। তো সে উঠে দোতলায় উঠছে। দোতলায় উঠেই সে হঠাৎ শব্দ পাইতেছে দোতলার ভিতরে, মানে ভেতর থেকে কেউ এরকম মারতেছে কাউরে, এরকম শব্দ হইতেছে। হ্যাঁ, ওরে বাবার ওরে মারে, হ্যাঁ, এরকম করে শব্দ করতেছে। তো সে মানে তাড়াতাড়ি হেঁটে গেছে দোতলার দরজার কাছে, যে দেখে ওখানে কোনো তালা নাই, দরজাটা এরকম ভেজানো এবং ভেতর থেকে শব্দ আসতেছে একদম, মানে মনে হচ্ছে আর কি জানি বলতেছে আর মারতেছে, মানে একজন কি জানি বলে মারতেছে আর একজন মানে কাতরাইতেছে। তো সে আস্তে করে দরজাটা ঠেলা দেয়, ঠেলা দিয়ে সে কিন্তু দরজা ঠেলা দেওয়ার আগে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে নিছে, তার হাতের যে টর্চ লাইট সেটা বন্ধ করে নিছে, যে ভিতরে আবার যদি কেউ দেখে হঠাৎ করে লাইট মারছে কি ব্যবস্থা। আর সে তো এখন সন্দেহ করতেছে এই বাসার মধ্যে কিছু উল্টাপাল্টা হয়, মানে কোন রকম অপরাধ হয় এরকম চিন্তা করতেছে সে। তো দরজাটাকে সে হাত দিয়ে ঠেলে সরাইছে, সরানোর পর দরজাটা আস্তেই করে খুলে গেছে, কোনো শব্দও করে নেই। সে এইখান থেকে দেখতেছে দোতলার ভেতরে একটা মানে এরকম একটা রুমের মধ্যে বলছে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো সে চিন্তা করলো এটা কিসের আগুন জ্বলে এখানে, আর ওই শব্দ হইতেছে ওই রুম থেকেই, ওই যে মারের শব্দ ওই রুম থেকে হইতেছে। তো ও আস্তে আস্তে করে ভেতরে ঢুকে, হাত কাঁপতেছে তখন, মানে ওয়াসিম আলীর মানে ভয়ে হাতটা কাঁপতেছে যে কি ব্যাপার, শব্দটা কেমন জানি। সে আরেকটু সামনে গেছে, সেখান থেকে ছায়ার মতো দেখতেছে, যে মানে ওই যে ধস্তাধস্তি করলে যেরকম ছায়া হয়, দেয়ালে এরকম ছায়া পড়তেছে এবং আগুন জ্বলতেছে। কাছে যে সে বুঝতে পারছে যে এইখানে কোনো সিমেন্টের চুলা ছিল, মানে মাটি বা সিমেন্ট দিয়ে চুলা বানাইছে, লাকড়ি দিয়ে চালায় আর কি, লাকড়ির চুলা বা সিমেন্ট মানে কংক্রিট বা মাটি কিছু দিয়ে বানানো একটা চুলার মতো ছিল কর্নারে, ওইটার মধ্যে মনে হয় আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এবং এখানে কেউ কাউকে মারতেছে, মানে মানে ভালো পিটা নিতেছে, এরকম এরকম একটা ছায়া পড়তেছে দেয়ালের মধ্যে। সে যখন নাকি ওই রুমের মধ্যে ঢুকছে, 1 সেকেন্ডের মধ্যে ওই আগুনটা ধপ করে নিভে গেল চুলার থেকে, মানে মানে ঘরটা কিন্তু আগুনের মধ্যে গরমও ছিল, বেশ গরম,
যেহেতু এরকম জ্বলতে এবং দাউ দাউ করে জ্বলতেছিল, সে ঢোকার সাথে সাথে ধুপ করে আগুনও নিভে গেল এবং কোনো মানুষের চিহ্ন এখানে নাই। মনে হচ্ছে যে একদম ফাঁকা একটা ঘর, কিচ্ছু নাই, শুধু চুলাটা আছে এখানে, কিন্তু কোনো রকমের হিট নাই, আগুন নাই, আলো নাই, কিচ্ছু নাই, অন্ধকার। ওই পাশে একটা জানালা আছে, জানলার মধ্যে কাঁচও নাই, ওখান দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে। ঘরটা কেমন ভয়ঙ্কর লাগছে দেখতে। তো ওয়াসিম আলী কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, তার শরীরের একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে, সে ভয়ে কাঁপতেছে, থরথর করে চিন্তা করতেছে কি দেখলাম এগুলো, এখানে কি দেখলাম। তারপরও সে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় সে ফেললো ওই চুলার উপরে। আসলেই ওখানে একটা চুলা, ওইটা কংক্রিট দিয়ে বানানো, ওখানে মনে হয় লাকড়ি টাকড়ি দিয়ে কোনো রান্না বান্না করতে কেউ কিছু বানাইতো, মানে দুই মুখী চুলা, দুইটা এরকম আছে। তো সে হাঁটতে হাঁটতে চুলার কাছে চলে গেল, লাইটটা মারলো চুলার ভিতরে, কিন্তু কোনো লাকড়ি টাকড়ি নাই, পুরানো কোনো কয়লাও নাই, কিচ্ছু নাই, মানে একদম ফাঁকা, কিন্তু কালো হয়ে আছে ভিতরে জায়গাটা। সে হাত দিয়ে ধরলো পাশ দিয়ে, দেখলো যে ঠান্ডা, মানে চুলা জ্বললে তো গরম হবে, চুলা জ্বলেই নাই, সেইটা কি দেখলো। এই সময় সে পিছনে আবার চিৎকার শুনলো, তার ওই যে মায়ের শব্দ পিছনে, মানে দরজার বাইরে কেউ কাউরে মারতেছে সিঁড়ির ওখানে। সে এখন দৌড় দিয়ে বের হয়েছে, ওয়াসিম আলী দৌড় দিয়ে বের হয়ে সে গেট দিয়ে বের হয়ে গেছে তলায়। তো ঢুকে দেখে যে ওই যে সেই যে দোতলার যে জায়গাটা আছে তার পাশে 3 তলায় ওঠার যে ল্যান্ডিং এর এখান থেকে শব্দটা আসতেছে। সে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালায় নাই, সে আস্তে আস্তে হেঁটে গেল ওইখানে। তো উপর থেকে ওই 3 তলায় ওঠার আগে ছাদের পাশের একটা ফাঁকা জায়গা আছে, ওইখান থেকে আকাশের আলো পড়ে, চাঁদের আলো পড়ে ওই জায়গাটা একটা আলোকিত হয়ে আছে। তো তার কাছে মনে হলো ওই জায়গায় শব্দটা। তো সে হেঁটে ওই জায়গায় তাকাইলো, ওই জায়গায় তাকায় সে পুরো ফ্রিজ হয়ে গেল, মানে একদম বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। সে দেখলো ওই সিঁড়ির ওইখানে একটা লোক বসা, লোকটা বেশ লম্বা হবে, অতিশয় লম্বা, মানে বিশাল জায়ান্ট টাইপের, এরকম বিশাল আকৃতির একটা লোক বসা। তার চুল এত বড় বড় ধাকড়া এবং সেগুলো কোকড়া চুল, মানে চুলগুলাকে জট লেগে গেছে চুলের মধ্যে, পাগলটা যেরকম জট লাগে, মানে মানুষ যদি মানসিকভাবে ভারসাম্য হয় যেরকম চুল জট লেগে যায়, ওরকম জট লাগানো, দাড়িগুলার মধ্যে মনে হলো জট লাগানো, এবং চোখগুলা পুরো সাদা, চোখের মধ্যে মনি নাই। ওখানে বসে আছে সিঁড়ির মধ্যে, একটা লুঙ্গি এরকম তার হাঁটু পর্যন্ত গোটানো এবং খালি গায়ে সে ওখানে বসে আছে, এবং সে মুখ দিয়ে 2 জন মানুষের শব্দ করতেছে। একবার সে চিৎকার করতেছে যে মেরে ফেললো, বাবারে মারে, আবার সে নিজেরা ধমকাইতেছে। তো সেই লোকটা ওইখান থেকে ওয়াসিম আলীকে দেখলো, দেখে এরকম হাসতেছে, হেসে আবার তার সামনে এরকম শব্দ করলো, করে মুখ দিয়ে একটা বিদঘুটে শব্দ করলো, কেমন যেন উলুলুলু করে। এটা দেখে আসলে ওয়াসিম আলী সম্পূর্ণ, মানে ওইখানে মনে হলো মূর্ছা যায় এরকম অবস্থা। সে দাবাদাব দৌড় দিয়ে নামলো সিঁড়ি দিয়ে, প্রচন্ড স্পিডে নেমে সে একদম রাস্তায় বেরোয় আসছে, সে আর একতলায়ও ঢুকে নাই, সে দৌড় দিয়ে রাস্তায় বেরোয় আসছে। রাস্তায় বেরোয় এসে দেখতেছে যে রাস্তা ফাঁকা, রাস্তার মধ্যে কেউ নাই। তো সে জানতো যে অফিসের কাছে কিছু এরকম মানুষজন ওখানে তখন রাতের বেলা ওই জিনিসপত্র আসে, মালপত্র আসে, এগুলা কাউন্ট করে আর কি, জেলেরা আসে, এরকম আসে। ওই অনুযায়ী দৌড় দিল সে রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে সে দৌড়াচ্ছে। দৌড়াইতে সে একদম, মানে একদম ভয়ে তার সারা শরীর একদম ঘামে ভিজে গেছে। দৌড়াইতে একসময় পৌঁছাইলো অফিসের কাছে। তো ওখানে যে দেখলো যে কয়েকজন মানুষ আসলেই ওই সাগর থেকে মানে মাছ আনছে, জেলেরা ওগুলার করতেছে, মানে হিসাব করতেছে এদিক ওদিক। তো তাদের কাছে গেল, যে বললো যে ভাই সান, আমি একটু বসি এখানে, ভাই সান কি হয়েছে? তারা যে কি হয়েছে আপনার? তখন সে মানে ভয় আর বলতে পারতেছে না। তো তাদের মধ্যে একজনে বললো পানি, মানে পিপাসা লাগছে প্রচন্ড। তো সেই লোকটা ওয়াসিম আলীর পানি দিল, তাদের কাছে বোতল ছিল, সেখান থেকে পানি ঢেলে দিল খাওয়ার জন্য, খাওয়ার পানি। খাওয়ার পরে সে একদম হাঁচোক বড় বড় করে আছে। তো লোকটা বলছে কি হয়েছে আপনার? তো তখন বললো যে আমি ওইখানে থাকি, এরকম পরিচয় দিল। বললো ওই কোথায়? বলে যে ওইখানে বাড়ি, সেখানে সুটকির গোডাউন। তো ওই লোকরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো, তো এই রাত্রেবেলা কি ব্যাপার, আপনি কি হয়েছে? তো বলছে আমি ভয় পাইছি। তো ওদের মধ্যে একজন বলছে ভয় তো পাওয়ারই কথা, ও তো ভূতের বাড়ি, ওখানে যে অবস্থা হয়, মানুষজন রাতে হাঁটে না রাত্রেবেলা, আপনি থাকেন ওইখানে? তো বলে যে হ্যাঁ। কোথায় থাকছেন? ওই যে নিচতলায়, সারছে কাম। ওই তো ভূতের বাড়ি, ওখানে ভূত থাকে, কেউ ওখানে যায় না, চলেও না কেউ। ওর মানে বলে যে কিসের ভূত, কি ব্যাপার? মানুষজন ওখানে ভয় পায় ভাই, ওখানে অনেক কিছু হয়েছে আগে, অনেক উল্টাপাল্টা জিনিস হয়েছে, ডাকাইতে পারি, ওখানে কেউ থাকে না ওইখানে। ওই যে গোডাউন করছে, গোডাউনের মধ্যে আপনার কে রাখছে ওইখানে? তো সে বললো যে আমার আব্বা আমার রাখছে। আর ওরা তো সবাই অবাক যে এর বাপ এখানে রাখছে এখানে। তো যাই হোক, বলে যে আমি আপনাদের সাথে থাকি বাকি রাতটা, থাকেন। তো সে রাত্রে ওখানে কাটায় ওয়াসিম আলী।
বেশ ভয় পায়, বাড়ির কাছেই যায় না আর। তো রাত্রেবেলা এখানে এদের সাথে গল্প গুজব করে সে শুনে আর কি এদের মাধ্যমে যে ওই বাড়িটা নাকি অনেক পুরনো একটা বাড়ি, ওইখানে অনেক আগে তৈরি হয়েছিল এবং ওখানে মোটামুটি এই জিনিসপত্র এগুলা রাখা হইতো। ওইটা একটা সেফ গোডাউন টাইপের ছিল। পরবর্তীতে জলোচ্ছ্বাসে ঝড়ে ক্ষতি হয়েছিল, ওখানে নাকি ডাকাতরা থাকা শুরু করছিল এক সময়। পরবর্তীতে ডাকাতদেরকে আবার সরায় দেওয়া হয়, এখান থেকে খেদায় দেওয়া হয়। তো তারপর ওই ডাকাতরা থাকা অবস্থায় নাকি এখানে অনেক উল্টাপাল্টা করছিল ডাকাতরা। তো ওই মানে অনেক অপরাধ, মানুষজনকে অনেক অত্যাচার করছে, মানুষকে মারছে, এরকম করছে। এরপর থেকে নাকি আস্তে ধীরে ওই জায়গাটা এরকম হন্টেড হয়ে গেছে। তো গোডাউন আছে কিন্তু কেউ থাকে না, রাত্রেবেলা তালা তোলা মারতো, এরকম অবস্থা। তো যাই হোক, রাত্রেবেলা ওই দিন এরকম কাটায় দেয় ওয়াসিম আলী। পরদিন সকালবেলায় সে অফিসে যায় এবং তার বাবাকে খবর দেয়। তো তার বাবারে বলে যে তুমি আমার কই রাখছো সেই। তার বাবা বলে যে আমি তো অত কিছু শুনি নাই, শুনছি যে মানে কেউ থাকে না গোডাউন, আমি এত কিছু জানি না ওই বাসা সম্বন্ধে। তো বাবার উপর সিরিয়াস রাগ করে ওয়াসিম আলী, বলে যে আমি না থাকুমি না। সে বলে আমার এক্ষুনি নিয়ে যাও। তো তারপরে সে দিনের বেলায় চলে আসে, আবার কক্সবাজারে চলে আসে, আর ওদিকে যাবে না সে এরকম এসে। তো তার বাবা পরবর্তীতে তাকে তার অন্য ব্যবসাতে ইনভলভ করে দেয়। তার বাবার আরো ব্যবসা ছিল মশলার, তো সেই মশলার ব্যবসাতে তাকে ইনভলভ করে দেয়। তো এটা ছিল ওয়াসিম আলীর একটা ভয় পাওয়ার ঘটনা। এবং সে বলছে যে ওই যে ওখানে যে রাস্তা ছিল, ওখানে কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলো বলে এত ভয়ের, রাত্রেবেলা নাকি মানুষজন অনেক কিছু দেখে। তো এরকম কিছু ঘটনা সে সংগ্রহ করবে, সংগ্রহ করে আমাকে পাঠায় দিবে, তো আমি যেন সেগুলো আমার মতো করে শেয়ার করি। যাক, আমার কাছে ওয়াসিম আলীর ঘটনা বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। এবং ওরকম একটা সিচুয়েশনে যদি কেউ পড়ে তার কেমন লাগবে এটা আমি চিন্তা করে আমার নিজেরই সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন পটুয়াখালী থেকে জাবের ভাই। আজকের দিনের প্রথম ঘটনাটা যেটা আমি বলেছিলাম সেটা ওই জাবের ভাই পাঠিয়েছেন। উনি আমাকে বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন, আমার ভালো লেগেছে দেখে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ঘটনাটা ঘটেছিল গেল ঈদে। ওনার পরিবারের সাথে একটা ঘটনা ঘটে এবং ওনার আপন ভাইয়ের সাথে বেসিক্যালি ঘটনাটা ঘটে। ওনার আপন ভাইয়ের নাম হচ্ছে জুবায়ের। তিনি পটুয়াখালীর বাইরে হয়তো কোথাও থাকতেন এবং উনি প্রায় সময় এরকম বাড়িতে আসা যাওয়া করতো। তো সেই জুবায়ের ভাই এরকম ঈদের ছুটিতে উনি বাড়িতে আসে এবং উনি বাড়িতে আসার পর ওনার ভাইয়ের সাথে মানে জাবের ভাইয়ের সাথে বেশ মজ মাস্তি করতেছিল। তো সন্ধ্যার পর উনি একটু মানে জুবায়ের ভাই ওনার বাড়ির পাশে পুকুর ঘাটে যায়, একটু স্মোক করবে। তো ওখানে একটা তুলা গাছ ছিল। তো তুলা গাছের নিচে যখন দাঁড়ায় দাঁড়ায় উনি স্মোক করতেছে, স্মোক করার শেষ পর্যায়ে উনি হঠাৎ করে ফিল করতেছে ওনার পায়ের কাছ দিয়ে গরম বাতাস যাচ্ছে। এবং এটা উনি একটু ফিল করার পরে উনি ভাবতেছিল যে কি আবার সব জায়গার উপরে নর্মাল বাতাস, পায়ের কাছ দিয়ে কেন গরম বাতাস গেল। যাই হোক, উনি এরকম বাসায় এসে পড়ে। বাসায় আসার পর তো উনি খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। পরের দিন সকালবেলা ওনার মা দেখতেছে জুবায়ের ভাই ফ্রিজ খুলে কাঁচা মাছ খেতে যাবে এবং যখন খেতে যাবে তখন ওনার মা ওনাকে অনেক বকাবকি করে, বলতেছে এগুলো কি করিস, উল্টাপাল্টা কথা, কাজ কেন করতেছিস। বকাবকি যখন করে তখন জুবায়ের ভাই নাকি এরকম উনি সোফার মধ্যে পাশেই সোফা ছিল বসে যায়। তেমন টাইম ওনার আব্বা আসে এবং ওনার আম্মা বলতেছে যে তোমার ছেলে সব উল্টাপাল্টা কি কাণ্ড কারখানা করতেছে দেখো, সে কাঁচা মাছ ধরতে যায়। তখন নাকি জুবায়ের ভাই হঠাৎ করে উনি জোরে হাসাহাসি শুরু করেন এবং একটা পর্যায়ে উনি বারবার মানে বলতেছে যে আমাকে মাছ দে নয়তো রক্ত দে, আমি দুইটার একটা খাবো। এটা বলার সঙ্গে সঙ্গে নাকি ওনার যে ছোট ভাই জাবের ভাই ছিল পাশেই ছিল, জুবায়ের ভাই নাকি জাবের ভাইয়ের হাতে কামড় দিতে যাবে এমন সময় ওনার আব্বা সঙ্গে সঙ্গে হেঁচকা টান দিয়ে মানে জাবের ভাইকে সরায় ফেলে। পরে ওনাদের পাশে যে প্রতিবেশী ছিল তাড়াতাড়ি উনি জুবায়ের ভাইয়ের আব্বা প্রতিবেশীকে ডাকে এবং ওনারা সবাই মিলে মানে রশি দিয়ে বেঁধে জুবায়ের ভাইকে ওনার রুমে রেখে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই নাকি জুবায়ের ভাই ওনার মানে জ্ঞান হারায় যাওয়ার মতো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো কিছুটা শান্ত হলে পরিবেশ, তারপরে দুপুর দিকে ভাবে যে জুবায়ের ভাইয়ের আম্মা যে আসলে ছেলেটা আসলে কি হলো বুঝলাম, একটু খাবার নিয়ে যাই। তখন যখন উনি খাবার নিয়ে যায় জুবায়ের ভাইয়ের রুমে ওনার আম্মা, তো জুবায়ের ভাই নাকি ওনার আম্মাকে নাম ধরে ডাকা শুরু করে বলতেছে যে কে লাভলি, রক্ত ছাড়া তো আমার চলে না, তুই খাবার এইসব খাবার নিয়ে আসলে কেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাকি ওনার আম্মা একটু ভয় পেয়ে যায় এবং ওনার বাবাকে ডেকে আনতে যাবে। আসার পর নাকি সঙ্গে সঙ্গে দেখে যে জুবায়ের ভাইয়ের পুরা শরীর নাকি সাদা কাপড় দিয়ে পেঁচানো এবং এটা দেখার পর মানে ওনার আম্মা নাকি প্রায় অজ্ঞান হয়ে যায় এমন একটা অবস্থা। তারপর তো ওনার জাবের ভাই ওনার আব্বা
আমরা জাবের ভাই আমাকে ওনাকে অন্য রুমে নিয়ে আসে এবং দরজাটা লাগায় দেয় এবং ওনারা সিদ্ধান্ত নেয় যে না এবার একটা হুজুরের ব্যবস্থা করতে হবে। তো ওনাদের পাশেই যে মসজিদ ছিল, খুব নাম করা হুজুর ছিল একজন, ইমাম সাহেব ছিল। তো সেই ইমাম সাহেবকে জাবের ভাইয়ের আব্বা এরকম ডাক দেয়, নিয়ে আসে, এবং ইমামের নাম ছিল জহির। তো জহির সাহেব এরকম আসার পর তো ওনাকে সব ঘটনা খুলে বলে এবং উনি বলতেছে যে ঠিক আছে, আমি মাগরিবের নামাজ পড়ে আপনাদের বাসায় আসতেছি, দেখি কি করা যায়। তখন নাকি এরকম জহির সাহেব আসার সঙ্গে সঙ্গে জুবাইর ভাইয়ের রুমে ঢুকতে নাকি জুবাইর ভাই মুচকি হেসে বলতেছে যে জহির, তুই আসলি কেন? তোর বউ তো অসুস্থ, তোর বউ তো অন্তঃসত্ত্বা, তুই কি তারপরও এখানে আসলি? তোর তো সাহস কম না। এটা বলার পর নাকি সেই ইমাম সাহেব বলতেছে যে কালপিট, তুই চুপ থাক, তোর মতো শয়তান আমি এরকম অনেক দেখছি, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। এটা বলার সঙ্গে সঙ্গে নাকি জুবাইর ভাই ভিতর যে জিনটা ভর করছিল সে বলতেছে যে জহির দেখ, তোর বউর কিন্তু ব্যথা উঠছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, নাহলে তোর বউ কিন্তু বাঁচবে না। ঠিক এটা বলার সঙ্গে সঙ্গে নাকি জাবের ভাই বলে উনি দেখতেছে যে নাকি ওই ইমাম সাহেবের ফোনে একটা ফোন আসলো এবং ওখানে ওনার আম্মা বা যেই হোক আত্মীয় স্বজন বলতেছে যে তাড়াতাড়ি এসে পর, তোর বউর ব্যথা উঠছে, তোর বউর অবস্থা বেশি ভালো না। এটা শোনার সঙ্গে সঙ্গে নাকি হুজুর জাবের ভাইয়ের আব্বাকে বলতেছে যে ভাইজান, আমি এখানে চিকিৎসা করতে পারবো না, আমি চলে যাই, আর ওকে একটু ভালো হুজুর দেখান, নাহলে কিন্তু আপনি আপনার বিপদে পড়বেন। এই বলে চলে যায় সেই হুজুর, মানে ইমাম সাহেব চলে যায়। তো ঠিক তখনই জুবাইর ভাই এই সমস্যা দেখে ওনার আম্মা বলতেছে ওনার আব্বাকে এক কাজ করো, আমাদের যে তিনতলায় যে তসলিম সাহেব আছে ওনার খবর দাও, ওনার সাথে কথা বলি। তখন নাকি ওনার তসলিম সাহেবের কাছে যায় এবং গিয়ে বোল্ডার ঘটনা বলে যে আমি বুঝলাম না, আজকে সকাল থেকে আমার ছেলের আচরণ একটু ভিন্ন, কোন খারাপ কিছু ওকে আসর করলো নাকি বুঝলাম না কিছু। তখন সেই তসলিম সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় যান, একটু 5 ওয়াক্ত নামাজ পড়েন 2-1 দিন, আর একটু জমজম করে পানি দিয়ে দেয়, বলতেছে একটু ওর গায়ে ছিটা মারবেন এবং ফ্লোরে যাতে সেই পানি না পড়ে দেখবেন। আমি এই শুক্রবার দিন আমি আসতেছি, দেখি কি করা যায়। তারপর নাকি সেই হুজুর 2-1 দিন পরে নাকি শুক্রবার ছিল, তিনি এরকম যায় এবং যাওয়ার সঙ্গে সঙ্গে সেদিন নাকি ওনাদের বাসায় মানে কয়েকজন দেখতে আসছিল, তো মানে জুবাইর ভাইকে যে কি অবস্থা ওনার। তো সেই তসলিম সাহেব যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে যে মহিলারা যারা আছেন একটা রুমে চলে যান অথবা এই বাসা থেকে বের হয়ে যান, শুধু পুরুষ লোকটা একটু থাকেন, আমি একটু দেখি কি অবস্থা ওর। তখন সেই সকল পুরুষ যারা ছিল সবাইকে সেই তসলিম সাহেব অজু করতে বলেন এবং অজু করে সবার প্রথমেই সেই হুজুর, জাবের ভাই এবং জাবের ভাইয়ের আব্বা ওনারা নাকি যে জুবাইর ভাইয়ের রুমে ঢুকে একটা সালাম দেয় এবং সালাম দেওয়ার সঙ্গে সঙ্গেই নাকি জুবাইর ভাইয়ের ভিতর যে জিনটা আসর করছে সে নাকি ওনার উপর ভর করে বলতেছে তুইও শেষ পর্যন্ত আসলি। তখন সেই হুজুর বলতেছে, মানে তসলিম সাহেব বলতেছে যে আমি আপনার সাথে কিছু কথা বলবো, আমি কথা বলে তারপরে দেখি আপনি কি অবস্থা। তখন সেই মানে তসলিম ভাই যখনই তসলিম সাহেব যখনই কথাটা বলে তখন নাকি জুবাইর ভাইয়ের ভিতরে যে জিনটা ছিল সে বলতেছে যে আমি সহজে যাব না, তুই যা পারবি করে দেখা যা। এটা শোনার সঙ্গে সঙ্গে হুজুর রুম থেকে বের হয়ে গিয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ পর আসতেছি, আপনারা একটু দেখেন, ওরে দরজা আটকে রাখেন, ওর যাতে কোনো সমস্যা নয় দেখেন। তারপর নাকি সেই তসলিম সাহেব উনি ওনার বাসায় চলে যায় এবং উনি এশার নামাজের পর অনেকক্ষণ ধ্যানে ছিলেন এবং উনি যে জিনটা পালতো সেই জিনটাকে উনি বন্ধু ডাকতেন। তো ওনার বন্ধু নাকি আসে এবং সেই বন্ধুকে উনি জিজ্ঞেস করে যে আসলে কি সমস্যা হয়েছে ছেলেটা, একটু বলেন তো। তখন সেই জিনটা বলে তসলিম সাহেবকে যে সমস্যাটা আসলে হয়েছে কি, ওর পারিবারিক একটা সমস্যা চলতেছে এখানে। তারপর সেই বন্ধু জিনটা বলতেছে যে ওকে 131টা তাবিজ করা হয়েছে এবং এই তাবিজগুলাই ওর খুব সমস্যা করতেছে, আর ওর মধ্যে 2টা জিন কাজ করে, একটা ভালো জিন একটা খারাপ জিন, এবং এটা গতকাল রাতেই ওকে জিনগুলা ভর করছে। আর যান, আপনি যাওয়ার সময় মানে ওই সেই তসলিম সাহেবকে বলতেছে আপনি যাওয়ার সময় এরকম আপনার যে পয়সাটা আছে পয়সাটা নিয়ে যাবেন। যদি আমি প্রথম ঘটনায় একটা পয়সা নিয়ে একটা ঘটনা বলছিলাম যে ওই তসলিম সাহেব উনি কিন্তু লিজা নামের যে মেয়েটা ট্রিটমেন্ট করছিল একটা পয়সা দিয়ে একটা ট্রিটমেন্ট করছিল, তো লিজা তখন বলা হয়নি, এখন বলে দিচ্ছি যে তসলিম সাহেবের কাছে একটা পয়সা থাকতো, উনি সচরাচর ওনার সমস্যাগুলো পয়সা দিয়ে সমাধান করতেন। তো সেই জিনও বলতেছে, মানে ওনার বন্ধু জিন, তসলিম সাহেবের বন্ধু জিনও বলতেছে আপনি যাওয়ার সময় পয়সাটা নিয়ে যাবেন। তখন নাকি উনি আবার যায় এবং রাত্রেবেলা নাকি এরকম যায়, এশার নামাজের অনেক কিছুক্ষণ পর যায় সেই জুবাইর ভাইদের বাসায় এবং যাওয়ার সঙ্গে সঙ্গে রুমের মধ্যে ঢুকে এবং ঢোকার পরই সেই
জুবাইর ভাই আবার মানে যে জিনটা ওনাকে ভর করছিল, ওই খারাপ জিনটাই ওনার উপর ভর করছে এবং ওটাই বেশি সমস্যা করতেছিল। সে নাকি আবার সে উল্টাপাল্টা কথা বলতেছে এবং হুজুরকে দেখেই বলতেছে যে আজকের রক্ত আমি খাবই, এবং উল্টাপাল্টা অনেক হুমকি দিয়ে যাচ্ছিল। তো তসলিম সাহেব নাকি একটু রাগের বশে ওনার যে হাতে যে পয়সাটা ছিল এটা নাকি সেই জুবাইর ভাইয়ের গায়ে ছুঁড়ে মারে এবং উনি অনেক কান্না শুরু করে দেয়। এবং কান্না শুরু যখন করে দেয় এর মধ্যে মানে জিন, খারাপ জিনটা যাতে ওনার উপর থেকে চলে যায়, জুবাইর সাহেবের নাকি অনেক ফু দিচ্ছিল সেই তসলিম সাহেব। এবং যখনই ফু দেয় তখনই নাকি জুবাইর সাহেব খুব কান্নাকাটি করা শুরু জুবাইর ভাই খুব কান্নাকাটি করা শুরু করে। তো বারবার বলতেছিল সে হুজুরটা যে মানে তসলিম সাহেব যে তোকে কে পাঠাইছে। এবং সেই জিনটা বলে যে জুবাইরের বাবার সাথে জমি নিয়ে এক লোকের বাজাবাজি হয়েছিল, ওই লোকটার নামে বলতে পারবো না, আমি তার জিন। তখন সেই জিনটা আরো বলতেছে যে বাজাবাজি তো করছে কোনো সমস্যা নাই, কিন্তু জুবাইর ওই লোকটার গায়ে হাত তুলছে যে লোকটা আমার পাঠাইছে। এটা বলার পর মানে ওই লোকটা মানে হুজুর বলতেছে যে কি সমস্যা করছে তোর, কয়েক জুবাইর যে লোকটার অপমান করছে এতে জুবাইর ওই লোকটা খুব কষ্ট পাইছে, এখন কষ্ট পায় আমারে পাঠাইছে এবং বলছে যাতে ওর ক্ষতি করি। তো তখন সেই জিনের এই কথা শুনে সে বলতেছে, সে জিন আবার বলা শুরু করে যে আমাকে একটা হিন্দু করে, মানে ওই লোক মানে জিনটা বলে যে আমি তো অন্য জায়গায় ছিলাম, আমি তো এই দেশের জিন না, আমি বাংলাদেশের জিন না, আমি অন্য জায়গার জিন, আমি অন্য দেশের জিন, পাশের দেশের জিন। তখন সেই হুজুরটা ভাবে মানে উনি ভাবতেছে হয়তো বা ইন্ডিয়ার কোনো জিন হবে বা কলকাতা ওইখান থেকে আসছে, কারণ ওর কথার টানে নাকি এরকম কলকাতার এরকম টান ছিল সেই জিনের কথার টানে। তো যাই হোক সে বলতেছে যে একটা হিন্দু কবিরাজকে দিয়ে নাকি তাকে চালান দেওয়া হয়েছে এবং সেই চালান দেওয়ার কারণে সে এখানে আসছে। এবং সে বলতেছে বারবার একটা কথাই যে ওকে শাস্তি ভোগ করতেই হবে জুবাইরকে, নাহলে আমি এখান থেকে যাব না। অনেক কথা বলার পর সেই তসলিম সাহেব বলতেছে যে দেখ যা করা করছিস, ওর তো ক্ষতি করলি, বাচ্চাটা মানে ছেলেটার কোনো ক্ষতি করিস না, এই ঘরে আরো লোকজন আছে, তুই এখান থেকে চলে যা আর এদেরকে ছেড়ে দে। তখন অনেকবার যখন বলতেছে তখন সেই জিন বলতেছে না আমি সহজে যেতে পারবো না, কারণ আমাকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে, আমি এখান থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তখন সে হুজুর বলে যে তোকে কোথায় বাঁধছে। তখন সেই খারাপ জিনটা বলতেছে যে এখানে পুকুর পাড়ে যে তুলা গাছটা আছে, তুলা গাছের মধ্যে আমাকে এমনভাবে বেঁধে রাখছে এবং এটার মূলের মধ্যে মানে একটা মূল যেখানে সেখানে বেঁধে রাখছে, এমনভাবে বাঁধছে যে আমি এই গাছের মধ্যে মিশে গেছি, আমি এখান থেকে সরতে পারবো না। তখন সেই তসলিম সাহেব বলতেছে যে তুই এখান থেকে কিভাবে যাবি তাহলে। তখন সেই জিনটা বলতেছে যে দেখেন আমাকে যদি সরাইতে চান তাহলে এই গাছটা কেটে ফেলতে হবে, এই গাছটা কেটে ফেলেন তাহলে আমি এখান থেকে চলে যাবো, আর আমাকে কিছু খাওয়া দাওয়া দিয়ে দিবেন, আমি খাওয়া পাইলে চলে যাবে, কেন থাকবো না। তখন এটা বলার পরে নাকি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সেই হুজুর এবং ওই জিনকে বলে যে ঠিক আছে তুই আপাতত থাক, তোর গাছ আমি কেটে ফেলছি, আর তোর খাওয়ার ব্যবস্থা আমি কোথায় করবো। বলতেছি গাছের ওখানে খাওয়া রেখে আসবেন। বলছে কি খাবি তুই, তো আমার জন্য মিষ্টি রাখবেন। তখন বলে যে কত মিষ্টি খাবি, যে আমাকে যত পারেন মিষ্টি দেন, আমাকে যত বেশি মিষ্টি দিবেন তত তাদের আমি চলে যাবো এবং গাছটার সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন, আর আমি কখনোই জুবাইরের ক্ষতি করবো না। তখন নাকি এরকম সেই হুজুরের কথা অনুযায়ী নাকি পরের দিন নাকি হুজুর সামনে থেকেই ওই জুবাইর ভাইয়ের আব্বা ওনারা তুলা গাছটা কেটে ফেলে এবং কেটে ফেলার পর এখান থেকে সরাই ফেলে সম্পূর্ণ। এবং ওইখানে নাকি আগের দিন রাতে মানে যে রাতে হুজুর ছিল সেই রাতে নাকি ওখানে মিষ্টির ব্যবস্থা করে দিয়েছিল। তো তারপর দিন তো না গাছ কাটেই, তারপর নাকি এরকম 15-16 দিন সেই জুবাইর ভাইকে নাকি এরকম ঝাড়ফুঁক দেওয়া হয় প্রতিদিন, নাকি যেহেতু 3 তলা হুজুর থাকতো আর জুবাইর ভাই তলায় থাকতো, নাকি প্রতিদিন এরকম হুজুর এসে 15-16 দিন এরকম ঝাড়ফুঁক দিছে। দেওয়ার অনেক পরে গিয়ে নাকি তারপরে মানে প্রায় 1 মাসের মাথায় গিয়ে নাকি এরকম ওই সেই জুবাইর ভাইয়ের মাথা থেকে এই উল্টাপাল্টা বা জিনের যে সমস্যাগুলো এগুলো গেছে। তো এটাই ছিল ঘটনা, এটা আমাকে জুবাইর ভাই শেয়ার করে। এটা সম্ভবত ঘটেছিল রোজার ঈদে, তো ওইটাই আমাকে উনি বলেছিল গত রোজার ঈদে। তো আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি 2003 সালে একটি ঘটনা। রাত তখন প্রায় 2:30, চারদিকে ঘন কুয়াশা, দূরের গাছগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে। রাজশাহীর এক নির্জন গ্রামের পাশের সরকারি হাসপাতালের রাতের ডিউটিতে ছিল অ্যাম্বুলেন্স চালক রাশেদ, তার সঙ্গে ওয়ার্ড বয় ছিল কামা। হঠাৎ হাসপাতালের পুরনো একটি ল্যান্ড ফোনটা বেজে উঠল।
হ্যালো, দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠান, আমার মেয়ে মরতে বসেছে। কথাগুলো বলেই ফোনটি কেটে গেল। রাশেদ ঠিকানাটা লিখে নিল। আশ্চর্যের বিষয়, ঠিকানাটি ছিল শালবন গ্রামের পুরনো জমিদার বাড়ি। জায়গাটার নাম শুনেই কামালের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভাই, ওই বাড়িতে তো কেউ থাকে না। 10 বছর আগে আগুনে পুড়ে পুরো পরিবার মারা গিয়েছিল। রাশেদ আবার এসব কুসংস্কারে বিশ্বাস করত না। চলো, যদি সত্যি কেউ বিপদে থাকে। অ্যাম্বুলেন্সের বাইরে সাইলেন বাজিয়ে তারা রওনা দিল। কুয়াশার ভিতরে রাস্তা যেন শেষই হচ্ছিল না। জিপিএস কাজ করা বন্ধ করে দিল, মোবাইলের নেটওয়ার্কও নেই। প্রায় 40 মিনিট পরে তারা বিশাল ভাঙ্গা জমিদার বাড়ির সামনে পৌঁছাল। বাড়িটা অন্ধ, কিন্তু প্রধান দরজার সামনে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে বললেন, আপনারা এসেছেন আমার মেয়েকে বাঁচান। তার কণ্ঠে অদ্ভুত এক শীতলতা। রাশেদ স্ট্রেচার নিয়ে ভিতরে ঢুকল। ঘরের ভিতরে একটি ছোট মেয়ে শুয়ে আছে, সারা শরীর বরফের মতো ঠান্ডা। রাশেদ নারী দেখতে গিয়ে চমকে উঠল। নারী নেই, তবুও মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, দয়া করে হাসপাতালে নিয়ে চল। মায়ের কান্না দেখে তারা শিশুটিকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। অ্যাম্বুলেন্স চলতে শুরু করতেই কামাল পিছনের কাজ দিয়ে তাকিয়ে দেখল মেয়েটি ধীরে ধীরে চোখ খুলছে, কিন্তু চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটাই কালো। কামাল ভয়ে চিৎকার করে উঠল। এর মধ্যে রাশেদ ব্রেক চাপতেই দেখল রাস্তার মাঝখানে একই মহিলা দাঁড়িয়ে। কিন্তু তিনি তো অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন। রাশেদ ঠিক তখনই পিছনে তাকালো। স্ট্রেচার খালি, মেয়েটিও নেই, শুধু ভেজা মাটির উপর থেকে ছোট ছোট পায়ের ছাপ। ঠিক তখনই সাইরেন নিচ থেকেই বেজে উঠল। ড্যাশবোর্ডের ঘড়িতে সময় আটকে গেল 3:33 মিনিট। রেডিওতে ভেসে এলো এক ফিসফিস কণ্ঠে, ফিরে যাও, ওরা এখনো অপেক্ষা করছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের সব দরজা একসঙ্গে খুলে গেল। বরফ শীতল বাতাস ঢুকে পুরো বাড়ি কাঁপিয়ে দিল। রাশেদ সাহস করে গাড়ি চালাতে লাগলো, কিন্তু পিছনের মিররে সে দেখল শেষ সিটে সেই ছোট্ট মেয়েটি বসে আছে, আর ঠোঁটে ধীরে ধীরে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠছে। আর সে ফিসফিস করে বলছে, তোমরা দেরি করে ফেলছো। ঠিক সেই মুহূর্তে পুরো অ্যাম্বুলেন্স অন্ধকারে ডুবে গেল। অন্ধকার নেমে আসার পর কয়েক সেকেন্ডের মধ্যে রাশেদ আর কামাল কেউ কিছু দেখতে পেল না, শুধু অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের গর্জন আর বাইরে ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ জরুরি লাল লাইটটি নিজে থেকেই জ্বলে উঠল। সেই ক্ষীণ লাল আলোয় রাশেদ পিছনের মিররে তাকাতেই তার বুক যেন রক্তে হিম হয়ে গেল। শেষ সিটে বসে থাকা ছোট্ট মেয়েটি সেখানে আর নেই, বরং পুরো অ্যাম্বুলেন্সের ভেতরে ভেজা কাদা মাটির ছোট ছোট পায়ের ছাপ ছড়িয়ে আছে। পায়ের ছাপগুলো ধীরে ধীরে চালকের সিটের দিকেই এগিয়ে আসছে। কামাল কাপা গলায় বলল, ভাই, কেউ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। রাশেদ সাহস করে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক তখনই তার কানের কাছে বরফ শীতল একটি নিঃশ্বাস এসে লাগল। একটি শিশু কণ্ঠ খুব আস্তে আস্তে বলল, আমাকে ফেলে যেও না। রাশেদ আতঙ্কে স্টিয়ারিং শক্ত করে ধরল। সে যত জোরে সম্ভব অ্যাম্বুলেন্স চালাতে লাগলো। হঠাৎ সামনে রাস্তার মাঝখানে একটি বিশাল বটগাছের নিচে কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তাদের সবার গায়ে সাদা এক কাপড়, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। রাশেদ হর্ন বাজালো, কেউ সরে দাঁড়ালো। শেষ মুহূর্তে সে গাড়ি ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পর কামাল জানালার বাহিরে তাকিয়ে দেখলেন সেই একই লোকগুলো আবার রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, যেন মুহূর্তের মধ্যেই তারা গাড়ির আগে চলে এসেছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ওয়াকি টকিতে কর্কর এক শব্দ হলো।
তারপর একটি কর্কশ কণ্ঠে ভেসে এলো, অ্যাম্বুলেন্সের নাম্বার 7 রিপোর্ট করুন। রাশেদ উত্তর দিল, জি বলুন। উপাস থেকে কয়েক সেকেন্ডের এক নীরবতা, তারপর একটি কণ্ঠ ভেসে এলো, তোমরা তো 10 বছর আগে এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছিলে, এখানে কেন ঘুরে বেড়াচ্ছ? কথাটি শুনেই ওয়াকি টকি বন্ধ হয়ে গেল। রাশেদ আর কামাল একে অপরের দিকে তাকিয়ে রইল, তাদের মুখে কোনো কথা ছিল না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের কাছে কেউ যেন ধীরে ধীরে আঙ্গুল দিয়ে লিখতে শুরু করল, ফিরে এসো। অথচ বাইরে কেউ ছিল না। লেখাটি শেষ হতেই সামনের কুয়াশা সরে গেল। দূরে দেখা গেল সেই পুরনো এক জমিদার বাড়ি। রাশেদ স্তব্ধ হয়ে গেল। সে তো হাসপাতালের দিকে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে অ্যাম্বুলেন্স আবার সেই অভিশপ্ত বাড়ির সামনেই ফিরে এসেছে। বাড়ির প্রধান দরজাটি এবার নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভিতর থেকে অসংখ্য শিশুর কান্না শব্দ ভেসে আসতে লাগলো, আর দরজার অন্ধকারের মধ্যে দুটি জলজলে কালো চোখ ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসতে শুরু করলো। রাশেদের বুকের ধুক ধুক যেন পুরো অ্যাম্বুলেন্সে প্রতিধ্বনিত হচ্ছিল। কামালের হাত কাঁপছে, মুখে কোনো রক্ত নেই। জমিদার বাড়ির বিশাল দরজাটি পুরোপুরি খুলে গেল। ভিতর থেকে একের পর এক স্ট্রেচার বেরিয়ে আসতে লাগলো, কিন্তু স্ট্রেচারগুলো কেউ ঠেলছে না, নিচ থেকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রতিটি স্ট্রেচারের উপর সাদা কাপড়ের ঢাকা একটি করে দেহ। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো পড়তেই কাপড়গুলো একসঙ্গে নড়ে উঠল, তারপর একটি, তারপর দুটি, তারপর তিনটি, তারপর ধীরে ধীরে একসঙ্গে সব উঠে বসলো। তাদের কোনো মুখ ছিল না, শুধু কালো গর্ত, শুধু কালো আর ফাঁকা গর্ত। ঠিক তখনই রাশেদের পকেটের মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, হাসপাতাল থেকে কল। কাঁপতে কাঁপতে সে ফোন ধরল। উপাস থেকে হাসপাতালের সুপারভাইজারের আতঙ্কিত কণ্ঠে ভেসে এলো, রাশেদ তুমি কোথায়? 5 মিনিট আগে তো তোমার অ্যাম্বুলেন্সটা হাসপাতালের গ্যারেজে ফিরে এসেছে। রাশেদ স্তব্ধ। সে তো এখনো এই ভাঙ্গা জমিদার বাড়ির সামনেই দাঁড়িয়েছে। স্যার আমরা তো এখানেই আছি। উপাস থেকে উত্তর এলো, অসম্ভব, তোমাদের গাড়ি খালি অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। লাইনটা কেটে গেল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে আবার সেই ছোট্ট মেয়েটির হাসির এক শব্দ। রাশেদ ধীরে ধীরে পিছনে তাকাল। মেয়েটি এবার একা নয়, তার পাশে আরো 6টি শিশু বসে আছে। সবার চোখ সম্পূর্ণ কালো। তারা একসঙ্গে হাসছে, একসঙ্গে বলল, আজ তোমরাও আমাদের সঙ্গে থাকবে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের দরজাগুলো বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ইঞ্জিন নিচ থেকেই চালু হলো, কিন্তু স্টিয়ারিংয়ে রাশেদের হাত নেই। অদৃশ্য কোনো শক্তি গাড়িটি চালাতে শুরু করেছে। গাড়িটি ধীরে ধীরে জমিদার বাড়ির ভিতরে ঢুকে গেল। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল পুরনো ভাঙ্গা বাড়ির দেয়াল গাড়িটিকে গিলে ফেলল। পরের দিন সকালে গ্রামের কয়েকজন মানুষ সেই জায়গায় এসে দেখল মাটিতে শুধু অ্যাম্বুলেন্সের চাকার দাগ আর একটি পুরনো মরিচা ধরা স্ট্রেচার। স্ট্রেচারের উপর ধুলো জমা একটি ডায়েরি। শেষ পাতায় কাপা হাতে লেখা, যদি রাত 3:33 এই বাড়ি থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনো, কখনো কাছে যেও না, কারণ সেই গাড়ি আর জীবিত মানুষকে বহন করে না, সে নতুন যাত্রী খুঁজে বেড়ায়। তারপর থেকে গ্রামের মানুষ শপথ করে বলে, প্রতি অমাবস্যার রাতে ঠিক 3:30 দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন নাকি শোনা যায়। কিন্তু যতই খোঁজা হোক সেই অ্যাম্বুলেন্সকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। তবুও কেউ কেউ দাবি করে, গভীর রাতে নির্জন রাস্তায় সাদা রঙের একটি পুরনো অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এসে থামে। ভিতরে থেকে একটি শিশুকণ্ঠ নাকি ভেসে আসে, হাসপাতালে যাব, উঠে এসো। আর যে একবার সেই দরজা খুলে ভিতরে ওঠে, তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।